পুরোটাই কনসেপচুয়াল সাবজেক্ট এবং তোমরা চেষ্টা করবে যে এখানে প্রতিটা জিনিসকে ডাটা বেসিসে মুখস্থ না করে কনসেপচুয়ালি ক্লিয়ার করার চেষ্টা করো। যদি কোনো জায়গায় ডাউট হয় তোমরা মাইক্রোফোন অন করে বলতে পারো। ওকে, যদি কোনো জায়গায় ডাউট হয় ডেফিনেটলি মাইক্রোফোন অন করে বলবে। দেখো, তো তোমাদের আজকে ক্লাসে আমরা প্রথম ইকোনমিক্সে যে জায়গাটা নিয়ে এসেছি সেটা আমরা প্রথমে আলোচনা করব। দ্যাট ইজ ইকোনমিক্সের যে সেকশনটা ফার্স্ট আমাদের ইকোনমিক্সের, দেখো বিভিন্ন সেকশন ইকোনমিক্স তো আলোচনা হয়ে থাকে, এছাড়া ইকোনমিক্সের যেই পার্টটা সব থেকে বেশি আলোচনা হয় দুটো পার্ট নিয়ে আমরা পড়ি, আমরা বলি সিলেবাসে ইকোনমি, দ্যাট ইজ ইকোনমিক্সের সেকশন নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর সিলেবাসে ক্লিয়ারলি ইন্ডিয়ান ইকোনমি দিয়ে মেনশন করে দেওয়া আছে। এবার ডাব্লিউবিসিএস পরীক্ষা যেহেতু পিএসসি কন্ডাক্ট করে, এবার পিএসসি একাধিক পরীক্ষা নেয় যেখানে ইকোনমিক্সের ধরো ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, ফুড এসআই রিসেন্ট যেগুলো চলছে, এছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো নিয়ে থাকে ক্লারিক্যাল লেভেল, গ্রুপ ডি লেভেল, ইউডিসি লেভেল, এলডিসি লেভেল, যে পরীক্ষাগুলো নিয়ে থাকে সেখানে ইকোনমি একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স এখান থেকে বেশি অ্যারাইজ করে। তো এই জন্য আমরা প্রথম থেকে ফোকাস করব কনসেপ্টে। তো ইকোনমিক্সের প্রত্যেকটা জিনিস আমরা যদি বেসিক পার্ট থেকে শুরু করি, দেখো ইকোনমিক্সের প্রতিটা জিনিস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত। এই জায়গাটা কম বেশি ছেলেমেয়েরা বোঝে যে ইকোনমিক্সের প্রত্যেকটা সেকশন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কিন্তু টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত। তাহলে ইকোনমিক্স বলতে আমরা কি বলি? ইকোনমিক্স বলতে আমরা অর্থনীতিকে বোঝাচ্ছি। দেখো অর্থনীতি বলতে কি, অর্থের নীতি, নীতি মানে কি কিছু প্রিন্সিপালস বা কিছু নিয়ম কানুন। আর অর্থ বলতে টাকা পয়সাকে আমরা বোঝাচ্ছি। টাকা পয়সার দুটো ফরম্যাট হয়, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট বলতে কোনটা? ডিরেক্ট বলতে আমরা কারেন্সিকে বুঝি। ধরো টাকা পয়সা আমাদের কাছে যে ক্যাশ বা কয়েন থাকছে, যে নোট বা কয়েন থাকছে, সেগুলোকে আমরা বলছি ডিরেক্ট কারেন্সি। ইনডিরেক্ট কারেন্সি কোনগুলো? যেগুলোকে টাকা পয়সা কনভার্ট করা যেতে পারে। কনভার্ট করা, ধরো আমার এখন টাকার প্রয়োজন, আমি মনে করলাম আমার 2-3 হাজার টাকা দরকার, আমি আমার ফোনটা দোকানে নিয়ে গিয়ে বললাম এটা রেখে আমাকে 2-3 হাজার টাকা দিন। যদি আমার ফোনটা মোটামুটি 12-15 হাজার টাকা হয়ে থাকে, আমি এক্সপেক্ট করতে পারি যে আমি 2-3 হাজার টাকা হয়তো পেতে পারি। তার মানে কি, ফোনটাকে টাকায় কনভার্ট করা গেল। তার মানে এটাকেও আমরা ইনডিরেক্ট পার্টি হিসেবে আলোচনা করছি, ডিরেক্ট আর ইনডিরেক্ট। দেখো ইকোনমিক্সে যখনই আলোচনা হচ্ছে ফার্স্ট ফোকাস করা হচ্ছে কোন জায়গাটায়? ফার্স্ট ফোকাস করা ইকোনমিক্সের রিসোর্স। রিসোর্স বলতে কাকে বোঝাচ্ছে? দেখো ইকোনমিক্সের রিসোর্স মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। রিসোর্স বলতে যাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দ্যাট ইজ সম্পদ। তাই রিসোর্স বলতে কাকে বোঝানো হচ্ছে? সম্পদকে বোঝানো হচ্ছে। তো সম্পদের এখানে ব্যাপারটা কি? ধরো সম্পদ দু রকমের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ দ্যাট ইজ ন্যাচারাল রিসোর্স। সম্পদ দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, একটা হচ্ছে আর্টিফিশিয়াল রিসোর্স। আর্টিফিশিয়াল রিসোর্স মানে কৃত্রিম সম্পদ। ন্যাচারাল রিসোর্স মানে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে ধরো প্রকৃতি থেকে আমরা ফরেস্ট, ফরেস্ট থেকে আমরা বনভূমি থেকে বিভিন্ন গাছ থেকে কাঠ, সেখান থেকে বিভিন্ন ফল ফুল মধু বিভিন্ন জিনিস পেয়ে থাকি। ইভেন ভেষজ দ্রব্য যেগুলো আমরা মেডিসিন তৈরিতে ইউজ করা হয়ে থাকে সেগুলো আমরা পেয়ে থাকি। আর্টিফিশিয়াল রিসোর্স বলতে কি? আর্টিফিশিয়াল রিসোর্স, ধরো একটি পেশেন্টের খুব শরীর খারাপ, তাকে তখন কি আমি গাছগাছড়ার ওই রস বা গাছের পাতা ফুল নিয়ে আসবো? তার ইমিডিয়েট কি প্রয়োজন হসপিটালে চিকিৎসার জন্য? দ্যাট ইজ মেডিসিন। মেডিসিনটা কিন্তু এই রিসোর্সকে কাজে লাগিয়েই হচ্ছে, তাহলে এটাকে আর্টিফিশিয়াল রিসোর্স বলছি বা কৃত্রিম সম্পদ। ঠিক আছে, কৃত্রিম সম্পদ কোনটা? যেটা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কৃত্রিম সম্পদ। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যে জিনিসটা তৈরি করা হচ্ছে মানুষের দ্বারা, টেকনোলজির দ্বারা বা বিভিন্ন মেশিনারিজ এর দ্বারা তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে কৃত্রিম সম্পদ। ওকে, তো এক্স্যাক্টলি ইকোনমিক্স বলতে কি বোঝাচ্ছে? দেখো ইকোনমিক্স বলতে, ইকোনমিক্সের সোর্স অ্যাকচুয়াল গ্রিক ওয়ার্ড থেকে, কিভাবে এসছে আমরা সেই সেকশনে যাব। তার আগে আমরা দেখে নিই ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ স্ক্যারসিটি। স্ক্যারসিটি মানে হচ্ছে অভাবকে বোঝাচ্ছে, ঠিক আছে, প্রাচুর্যকে বোঝাচ্ছে। তো এখানে কি বলছে? স্ক্যারসিটি ছাড়া রিসোর্সকে ইন্ডিকেট করছে। রিসোর্স ইউটিলাইজেশন মানে সম্পদের ব্যবহার, ইউটিলাইজেশন মানে কি? ব্যবহার। দেখো এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, ইউটিলাইজেশন। ইউটিলাইজেশন মানে কি? ইউটিলাইজেশন মানে ব্যবহার যোগ্যতা। ব্যবহার যোগ্যতা মাথায় রেখো, যেই সম্পদের বা যেই জিনিসের
ব্যবহার আমরা করছি তার ডেফিনেটলি আমাদের জীবনে, প্রত্যেক জীবনে কিছু না কিছু কাজে লাগছে। ধরো সিম্পল, আমরা একটা পেন দিয়ে লিখছি, ইউজ অ্যান্ড থ্রো পেন, যতক্ষণ পেনটায় কালি আছে ততক্ষণ আমরা লিখছি, তার ইউটিলিটি আছে, উপযোগিতা আছে। পেনটা লেখা কমপ্লিট হয়ে গেল, পেনটাকে ইউজ করবো, ইউজ অ্যান্ড থ্রো পেনের ক্ষেত্রে কেন রিফিল করা যায় না, তো সেক্ষেত্রে আমরা কি করলাম, পেনটাকে ফেলে দিলাম। তাহলে ইউটিলিটি যতক্ষণ আছে সেটা আমাদের কাছে রিসোর্স, যখন আর সেটা কাজে লাগছে না সেটা আমরা সম্পদ হিসেবে ধরছি না। তাহলে সম্পদের ব্যবহারযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা, সম্পদের শুধু ব্যবহারযোগ্যতা থাকলেও হবে না, গ্রহণযোগ্যতা থাকতে হবে। গ্রহণযোগ্যতা মানে হচ্ছে অ্যাকসেপ্টিবিলিটি, দ্যাট ইজ গ্রহণযোগ্যতাও থাকতে হবে। যেমন ধরো ক্লাস 2 এর ছেলেমেয়ের কাছে বা 1 এর ছেলেমেয়ের কাছে যদি আমি একটা মার্কার পেন দিই, সে কি খাতায় লিখতে পারবে? ডেফিনেটলি পারবে না। বাট আমাকে যদি একটা বোর্ডে লেখার জন্য কেউ পেন্সিল দেয়, আমি লিখতে পারবো? লিখতে পারবো না। মানে উপযোগিতা আছে কিন্তু কিন্তু আমার কাছে গ্রহণযোগ্যতা নেই সেটা। ঠিক সিমিলারলি ধরো ছোটদের ক্ষেত্রে আমরা এখন কম্পিটিটিভ ফিল্ডে কম্পিটিটিভ ওরিয়েন্টেড পড়াশোনা করছি। আমরা কি এখন থোড়ি ক্লাস 1 2 3 4 লেভেলের বই পড়বো? তার মানে কি ওই বইগুলোর ব্যবহারযোগ্যতা আছে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে গ্রহণযোগ্যতা নেই। ঠিক সিমিলারলি যদি উল্টো ভাবি, যে বাচ্চাগুলোর কাছে, ওদের কাছে ওই ক্লাস 1 2 3 4 এর বইয়ের কিন্তু ব্যবহারযোগ্যতা আছে, কিন্তু আমাদের কাছে কি, ওদের কাছে কি এই কম্পিটিটিভ ফিল্ডের বইগুলো, ম্যাথ, জিকে, জিআই, রিজনিং এর যে বইগুলো, এগুলোর কি গ্রহণযোগ্যতা আছে? ডেফিনেটলি নেই। তার মানে যদি না থাকে, তারা সেটাকে সম্পদ হিসেবে রেসপন্স করবে না বা সেটাকে গ্রহণ করবে না। ঠিক আছে, তার মানে ফার্স্ট হচ্ছে কি, ইকোনমিক্সে কোন জিনিসকে নিয়ে আলোচনা করছি? প্রথম কথা সম্পদ। এবার আমরা এখানে বললাম কি, অর্থনীতি মানে টাকা পয়সা নিয়ে আলোচনা করছি। দেখো প্রকৃতিতে যেগুলো আছে সেগুলোই তো সম্পদ, কৃত্রিম হোক বা আর্টিফিশিয়াল হোক। প্রকৃতিতে বা আমাদের চারিপাশে এমন কোনো জিনিস নেই যার কোনো ইউটিলাইজেশন নেই। হতে পারে তোমার কাছে নেই, আমার কাছে নেই, অন্য কোনো ব্যক্তির কাছে থাকতেই পারে। যেমন নর্মাল ধরো একটা ছোট্ট জিনিস, রাবার, যেটাকে আমরা গার্ডার হিসেবেও ব্যবহার করে থাকি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তার উপযোগিতা প্রচন্ড পরিমাণে কাজে লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে নর্মাল সেন্সে যদি ভাবি তার উপযোগিতা সেরকম ভাবে নেই। তার মানে কি, প্রয়োজন বিশেষে, জায়গা বিশেষে, ব্যক্তি বিশেষে, পরিস্থিতি বিশেষে সেই বস্তুর বা সেই জিনিসটার ব্যবহারযোগ্যতা, গ্রহণযোগ্যতার ওপর ডিপেন্ড করে তাকে আমি সম্পদ বলবো কি বলবো না। সেই অনুযায়ী মানুষ সেই ব্যক্তি বা বস্তুটার ওপর রেসপন্স করে থাকে। ঠিক আছে, তার মানে কি, আমরা সম্পদের ইউটিলিটি নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে যে রিসোর্সের কথা বললাম, রিসোর্স কটা জিনিসকে ফলো করে, কি কি? একটা হচ্ছে ব্যবহারযোগ্যতা, দ্যাট ইজ, তারপর হচ্ছে গ্রহণযোগ্যতা। তার মানে এখানে কি কি জিনিস বলতে পারবো? এই রিসোর্সের ফার্স্ট হচ্ছে ইউটিলিটি, সেকেন্ড হচ্ছে অ্যাকসেপ্টিবিলিটি, দ্যাট ইজ গ্রহণযোগ্যতা, ইউটিলিটি, অ্যাকসেপ্টিবিলিটি, এবং তার ইউজফুলনেস থাকতে হবে, ব্যবহারযোগ্যতা থাকতে হবে, ইউজফুলনেস। সে আমার ইউটিলিটি আছে, অ্যাকসেপ্টেবিলিটি আছে, বাট আমার কাজেই লাগলো না, আমি জিনিসটা নিলাম বেকার পড়ে রইল আমার কাছে, তার মানে তাকে আমি রিসোর্স বলবো না। যেমন ধরো হিমালয় পর্বতের তলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে অ্যান্থ্রাসাইট কয়লা সঞ্চিত হয়ে রয়েছে। ওকে, সেই কয়লা কি বর্তমানে আমাদের কাজে লাগছে? কাজে লাগছে না। এই মুহূর্তে সেটাকে আমি রিসোর্স হিসেবে কনসিডার করব না। কখন কনসিডার করব? যখন মানুষের কাজে লাগবে, তখন সেটাকে আমি রিসোর্স হিসেবে কনসিডার করব। ওকে, দেখো সেকেন্ড লাইনে কি বলেছে, ইকোনমিক্স ইজ আ ভাস্ট সাবজেক্ট। সেকেন্ড লাইনে কি বলেছে, ইকোনমিক্স ইজ আ ভাস্ট সাবজেক্ট and its definition and meaning have undergone changes over a period of time. ইকোনমিক্স একটা বৃহত্তর ক্ষেত্র যেটা পরিস্থিতির সঙ্গে সঙ্গে তার এরিয়া, ডাইমেনশন, আলোচনা ক্ষেত্র, পরিসর ইত্যাদি পরিবর্তন হতে থাকে। যেমন দেখো, আমি ভারতের অর্থনীতি নিয়ে আলোচনা করছি, ভারতের অর্থনীতি কি প্রকৃতির এটা নিয়ে ডিটেলসে আলোচনা হচ্ছে। হট করে ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল, বা ইউএসএ আর রাশিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট শুরু হয়ে গেল, তার একটা প্রেশার বা তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি দুটো দেশের অর্থনীতিতে পড়বে। এবং পৃথিবীতে দুটোই বৃহত্তর অর্থনীতি হওয়ার সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতের ওপরও সেই নেগেটিভ ইম্প্যাক্টটা পড়বে। তার মানে ভারতের অর্থনীতিতেও ইম্প্যাক্ট পড়ছে। মানে ইকোনমিক্স কোনো স্ট্যাটিক সাবজেক্ট নয় যে একদম ঘটনাচক্রে যা ঘটে আসছে সারা জীবন তাই ঘটবে। এটা পরিস্থিতির সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তনশীল, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে গেলে। নেক্সট,
তাহলে ইকোনমিক্সের যে বেসিক কনসেপ্টটা, এটা কোন দেশ থেকে এসছে? ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট হচ্ছে গ্রিস দেশ থেকে। তা কে এনেছে? গ্রিক ফিলোসফার। কে এনেছে? গ্রিক ফিলোসফার যদি কথা বলি আমরা, অ্যারিস্টটল। দেখো এখানে লেখা আছে অ্যারিস্টটল দ্য গ্রেট ফিলোসফার, দ্য গ্রিক ফিলোসফার। সে এই ইকোনমিক্স কথাটা প্রথম টার্ম করেছে, মানে প্রথম ব্যবহার করেছে। ঠিক আছে, মানে আমরা এখান থেকে বলতে পারি যে ইকোনমিক্স কথাটা একটি অ্যাকচুয়ালি গ্রিস দেশ থেকে উৎপত্তি, যার কথা হচ্ছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট। এই হাউস হোল্ড ম্যানেজমেন্ট কি করে এলো, এটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। তার আগে একটা জিনিস দেখে নাও, ইকোনমিক্সে কি বলছে যে মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স দুটো নিয়ে আলোচনা করি। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে সিলেবাস কি থাকে, সিলেবাস না, তোমাদের সিলেবাসের পিডিএফ আমি দিয়ে দেবো, যে কি সেকশন নিয়ে পড়া হয়। মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আমাদের ইকোনমিক্সের আলোচনা। মাইক্রো বলতে কি? ছোট ছোট ক্ষেত্র বিশেষ, যেটা আমরা পরবর্তী পেজে গিয়ে আলোচনা করছি। ম্যাক্রো বলতে কি? বড় বড় ক্ষেত্র বিশেষ। ছোট ছোট ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে আমরা মাইক্রো বলি। ছোটবেলা থেকে আমরা শুনেছি মাইক্রো মানে ছোট ছোট আণুবীক্ষণিক, আর ম্যাক্রো মানে বৃহত্তর সেন্সে। দেখো তাহলে এখানে আমরা কি বললাম, ইকোনমিক্সের আমরা এই পেজ থেকে সাম আপ কি পেলাম, যে ইকোনমিক্স হচ্ছে একটা রিসোর্স নিয়ে কাজ করছে, অর্থনীতি। অর্থনীতিতে টাকা পয়সা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হয়ে কাজ করছে। ডিরেক্টলি বলতে টাকা পয়সা, এবং ইনডিরেক্টলি বলতে যেটাকে টাকা পয়সায় কনভার্ট করা যেতে পারে। দেখো আমরা প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও শ্রম দিচ্ছি বা কোনো না কোনো জিনিস বিক্রি করছি। তার মানে কি? আমরা আমাদের শ্রমটাকে সম্পদ হিসেবে গণ্য করছি, বিক্রি করেছি, তার বিনিময়ে আমরা কি পাচ্ছি? আমরা প্রত্যেকে এক্সপেক্ট করছি টাকা পয়সা। তার মানে কি? শ্রম সম্পদ দেওয়ার বিনিময়ে আমরা আর্থিক সম্পদ পেলাম। ঠিক কেন আর্থিক সম্পদ পেলাম? আমাদের কাছে সেই টাকাটা যেটা পাচ্ছি বা আমরা যে শ্রমটা দিচ্ছি, দু তরফেই বোথ সাইডেই তার ব্যবহারযোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং ইউজফুলনেস, ইউটিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি, যেগুলো ইংলিশ টার্ম, এগুলো প্রত্যেকটা জিনিস তার বর্তমান সেন্সে কিন্তু রয়েছে। ওকে, তার মানে কি? সম্পদ বোথ সাইডেই কনসিডার করা হয়। সেটা প্রাকৃতিক সম্পদ হতে পারে, কৃত্রিম সম্পদ হতে পারে। ওকে, নেক্সট স্লাইডে দেখো, বলছে ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স, একটা সমাজ বিজ্ঞানের একটা পার্ট, ডিলস উইথ প্রোডাকশন। প্রোডাকশন বলতে এখানে কি বোঝাচ্ছে? উৎপাদন। ঠিক আছে, উৎপাদন বলতে যে কোনো জিনিসের উৎপাদন হতে পারে, যে কোনো জিনিসের উৎপাদন হতে পারে। তোমার মাথায় যে কোনো জিনিস আমরা কোম্পানিতে তৈরি করি, তুমি তোমার বাড়িতে চুবড়ি তৈরি করো না কেন, গ্রামাঞ্চলের মহিলা ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে মাদুর তৈরি করছে, টিপ তৈরি করছে, সেগুলো প্রোডাকশন। বড় বড় কোম্পানিতে গাড়ি ম্যানুফ্যাকচার হচ্ছে, সেগুলো প্রোডাকশন। কনজামশন মানে কি? দেখো কনজামশন মানে ভোগ। দেখো মানুষ ভোগ করার ইচ্ছা রয়েছে বলেই তো কোম্পানি উৎপাদন করছে। আমরা যদি কোনো একটা জিনিসকে ব্যবহার নাই করি, কনজিউম নাই করি, কনজিউম মানে ভোগ, তো এই ভোগ প্রবণতা আমাদের মধ্যে যদি নাই থাকে, তাহলে কোম্পানি কি সেই জিনিসটা প্রোডাকশন করবে? দেখো বর্তমানে আমাদের সবার প্রত্যেকে কম বেশি স্ক্রিন টাচ মোবাইল। আগেকার দিনে আমরা কিপ্যাড মোবাইল দেখেছি, বোতামের মতো সুইচ টিপতে হতো। এখন ওই জিনিসটার মানুষের কাছে ডিমান্ড নেই বলেই তো কোম্পানিগুলো অলমোস্ট তৈরি করছে না, সবই স্ক্রিন টাচ তৈরি করছে, সে কম দামে হোক বা বেশি দামে হোক। মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেটা কমে গেছে বা নেই বললেই চলে। এছাড়াও কি? ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিস, ডিস্ট্রিবিউশন মানে বন্টন। গুডস বলতে এখানে কি বোঝাচ্ছে? গুডস বলতে বোঝাচ্ছে আমাদের এখানে দ্রব্য। আর সার্ভিস বলতে কি বোঝাচ্ছে? সার্ভিস বলতে বলছে পরিষেবা। দ্রব্য আর পরিষেবা। দেখো সার্ভিস বলতে এখানে কি বোঝাচ্ছে? সার্ভিসকে আমরা বলি বাংলায় কি? পরিষেবা। অনেকে এটাকে সেবাও বলে থাকে, পরিষেবা। আর গুডস মানে দ্রব্য। এটার বেসিক ডিফারেন্স যদি বলি, দ্রব্য বা পণ্যও বলতে পারো। এটার বেসিক ডিফারেন্স কি? দ্রব্য বা পণ্যকে আমরা স্পর্শ করতে পারি, টাচ করতে পারি। সার্ভিসকে আমরা টাচ করতে পারি না, পরিষেবাকে আমরা টাচ করতে পারি না। ঠিক আছে, ধরো আমি যে এই যে তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, এটা তো সার্ভিস, কোনো গুড সেলিং নয়। তার মানে কি? এটা পরিষেবা। গুডস বলতে কি? ধরো তোমরা দোকানে গিয়ে কোনো জিনিস কিনলে টাকার বিনিময়, তাহলে সেটা দ্রব্য। এবার এই জিনিসটা এখানে আমরা পরবর্তী ফেজে আলোচনা করছি। দেখো একটা টার্ম ইকোনমিক্স ডিরাইভড ফ্রম, মানে কোত্থেকে এসছে? দেখো গ্রিক ওয়ার্ড ওইকোস থেকে এসছে। ওইকোস, ওইকোস কথার কি? হাউস হোল্ড। একটু আগের পেজে আমরা পেয়েছি, দেখো আগের স্লাইডটা দেখো, দেখো লেখা আছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট। এ দেখো, দেখতে পাচ্ছ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। তার মানে পরের স্লাইডে কি বলছে? ওইকোস। ওইকোস মানে কি? ওইকোস মানে হচ্ছে গ্রিক শব্দ ইকোনমিক্স। এই যে ইকোনমি কথাটা, ইকোনমি কথাটা একটা ওয়ার্ড থেকে এসছে, ওইকোনোমিয়া। ওইকোনোমিয়া থেকে এসছে। এই ওইকোনোমিয়া দুটো কথার কম্বাইন্ড ফরমেশন। একটা হচ্ছে ওইকোস, একটা হচ্ছে নোমোস।
এই যে নোমোসের জায়গায় এখানে নেমেন লেখা আছে, এটা গ্রিক ওয়ার্ড, কিন্তু গ্রিক ওয়ার্ডে এটাকে নেমেন বলা হয়, যেটাকে ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসপেনশন বলা হয়, মানে সোজা কথায় রুলস অ্যান্ড রেগুলেশনস বলা হচ্ছে। ওইকোস মানে কি? ওইকোস মানে হচ্ছে হাউস হোল্ড। তুমি ওখানে ফ্যামিলিও বলতে পারো, খুব একটা ভুল ওয়ার্ড হবে না, হাউস হোল্ড বললে বেটার। নোমোস বলতে কি? নোমোস বলতে অ্যাকচুয়াল মানে হচ্ছে ল। ল মানে কি আমরা আইন বলি, এখানে সেই আইন নয়, কিন্তু পরিবার পরিচালনার জন্য যে আইন, দ্যাট ইজ এখানে আমরা কি বলছি, হাউস হোল্ড। এই লটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। এই লটাকে কি বলছি? রুলস অ্যান্ড রেগুলেশন, দ্যাট ইজ নিয়ম কানুন। তার মানে ওভারঅল এই রুলস অ্যান্ড রেগুলেশনস এর মাধ্যমে কি আমরা আমাদের পরিবারে বিভিন্ন নিয়মের মাধ্যমে, সেটা পরিবারের খরচাপাতির দিক থেকে হোক, নিয়ম কানুনের দিক থেকে হোক, একটা টাইম মেনটেনের দিক থেকে হোক, তা একাধিকভাবে পরিবারটাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে ম্যানেজ করে থাকছি, যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট। তাহলে এই কথাটার পুরো মানে কি দাঁড়াচ্ছে? দ্যাট ইজ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। হাউস হোল্ড ম্যানেজমেন্ট, যেটা আমরা আগের স্লাইডে পেয়েছি। তাহলে ওইকোস কথার অর্থ কি দেখলাম? হাউস হোল্ড ম্যানেজমেন্ট। যদি বলে এটা কে বলেছে, সিম্পলি বলে দেবে অ্যারিস্টটলের বক্তব্য, যেটা আগের পেজে আমরা দেখেছি। নেক্সট দেখো, আমরা এই পেজে ঢোকার আগে অবধি যতটা অবধি বললাম, এত অবধি কারোর কোনো কনফিউশন আছে? কারোর যদি কোথাও কোনো ডাউট থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করে নি। প্রত্যেকে শোনা যাচ্ছে? কারোর স্যার ঐকোমিনিওটা কি, এটা কি গ্রিক ওয়ার্ড? কোনটা বলো? ঐকোমিনিয়া যেটা বললেন। ঐকোনোমিয়া, ঐকোনোমিয়া। আইনোমিয়া। হ্যাঁ, ঐকোনোমিয়া, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, যা আচ্ছা হচ্ছে আচ্ছা। পুরোটাই গ্রিক ওয়ার্ড। দেখো, ইকোনমিক্সের বা অন্যান্য সমস্ত সাবজেক্ট, এটা তোমরা ছোটবেলা থেকে পড়েছো, জানো কম বেশি, যে বিভিন্ন ওয়ার্ড গুলো আইদার ল্যাটিন ওয়ার্ড বা গ্রিক ওয়ার্ড থেকে এসছে। ল্যাটিন ওয়ার্ড বলতে দক্ষিণ আমেরিকার দেশগুলোকে বোঝাচ্ছে, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, উরুগুয়ে, পেরু, এই সব দেশগুলোতে এই রকম ভাষা চলতো। ল্যাটিন ওয়ার্ড বা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, ঠিক আছে? পৃথিবীর অ্যানশিয়েন্ট টাইমে সব থেকে ডেভেলপড ভাষা এগুলোকেই মনে করা হতো। নেক্সট, এবার দেখো, এইটা একটু বোঝার আছে, এত কিছু লাগবে না, জাস্ট মেন মেন টপিক গুলো আমরা আলোচনা করব। সায়েন্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো, সময়ের সাথে সাথে বিজ্ঞানও গ্রোথ করছে, ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষেরও গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। তোমরা দেখো, যত দিন যাচ্ছে তোমাদেরও পড়াশোনার মাধ্যমে, বাস্তবিক জ্ঞানের মাধ্যমে তোমাদেরও গ্রোথ হচ্ছে, সঙ্গে ডেভেলপমেন্ট হচ্ছে। মানুষ যত দিন যাচ্ছে, মানুষের চিন্তা শক্তি বাড়ছে, বুদ্ধিমত্তা বাড়ছে, নলেজ বাড়ছে, মানুষের কি এগুলো কি প্রত্যেকটা কোন সেন্সে বলছি আমরা? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং উন্নয়ন। তাহলে সময়ের সাথে সাথে এগুলো বাড়ছে। এবার এগুলো কখন বাড়ছে? যখন আমরা রিসোর্সকে কাজে লাগাচ্ছি। দেখো, ঘুরে ফিরে সেম জায়গা চলে এলাম। দেখো, অ্যাজ এ রেজাল্ট দ্য ইকোনমিজ পারফরমেন্স ইজ ক্রিটিক্যাল ইন টার্মস অফ রিসোর্স ইউটিলাইজেশন। দেখো, এই ওয়ার্ডটা আবার চলে এলো। প্রোডাকশন আগের পেজে পেয়েছি আমরা। ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। দেখো, প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন। আমি একটা জিনিস কোম্পানিতে তৈরি করলাম, আমি একটা ধরো ক্যান্সার থেকে বাঁচানোর বেশ কিছু ক্লোরিন জাতীয় ওষুধ আমি তৈরি করলাম, সেটা কোম্পানির ঘরেই রয়ে গেল, সেটা মেডিসিন স্টোরে বা হসপিটাল নার্সিংহোম গুলোতে পৌঁছালো না, মানে ডিস্ট্রিবিউশন হলো না। কার হলো না? প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন হলো না, প্রপার পরিমাণে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন হচ্ছে না। তাহলে কি সেটা কি আমরা সম্পদ হিসেবে বলতে পারবো? ডেফিনেটলি বলতে পারবো না। তাহলে এখানে আমরা কি বলছি? তার প্রপার ডিস্ট্রিবিউশন দরকার, বন্টন দরকার। ডিস্ট্রিবিউশন মানে কি? বন্টন। এবং এই বন্টনটা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন নয়, দ্যাট ইজ প্রপার ডিস্ট্রিবিউশন। প্রপার ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সুষম বন্টন। সুষম বন্টন, সুষম বন্টন মানে আমি দিল্লি, কলকাতা, চেন্নাই, তারপর হচ্ছে মুম্বাই, বড় বড় শহরগুলো দিলাম, আবার ছোট ছোট শহর, উত্তর পূর্ব ভারতে ছোট ছোট শহর, নাগাল্যান্ডের ছোট ছোট শহর, আসামের ছোট ছোট শহরগুলোকে আমি ডিস্ট্রিবিউট করলাম না। তার মানে কি? প্রপার ওয়ে থেকে ডিস্ট্রিবিউশন হলো না। ওই জন্য প্রপার কথাটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। সুষম বন্টন, কিন্তু সরকার সবসময় সেই দিকে লক্ষ্য রাখে, দেশের সর্বত্র যাতে সুষম বন্টন লক্ষ্য করা যায়। যে উত্তরপ্রদেশে বা পাঞ্জাবে প্রচুর পরিমাণ চাষ হচ্ছে বলে, আর নাগাল্যান্ডে চাষের পরিমাণ কম বলে নাগাল্যান্ডের লোকেরা অন্যান্য সবজি বা ফসল পাবে না, সেটা কিন্তু না। এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটাতে সরকারের একটা বিশাল রোল প্লে কিন্তু থাকে। সার্ভিস বলতে কি? পরিষেবা। দেখো, তোমরা প্রত্যেকে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করছো, ঠিক আছে? তবে প্রত্যেকে উড বি পাবলিক সার্ভেন্ট।
তো সার্ভিস মানে কি? পরিষেবা দেওয়া। সরকার কি পরিষেবা দেয়? সিম্পলি সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে, সাধারণ জনগণকে পরিষেবা দিচ্ছে। তোমরা পরিষেবা দেবে সাধারণ মানুষকে, সে যেই পোস্টেই থাকো না কেন, যেই ডিপার্টমেন্টে থাকো না কেন, তার বিনিময়ে সরকার তোমাদের একটা রেমুনারেশন বা তোমাদের স্যালারি হিসেবে একটা ফিস বা অ্যামাউন্ট পে করবে। এটাই তো সিম্পল লজিক। তো এখানে কি, তুমি যে পরিষেবাটা দিচ্ছ সরকার ওটাকে রিসোর্স হিসেবে কনসিডার করছে, আর তুমি যে সরকার থেকে টাকাটা পাচ্ছ তুমি ওটাকে রিসোর্স হিসেবে কনসিডার করছো। মানে কি, রিসোর্স বোথ সাইডে কনসিডারেবল, কিন্তু দুই সাইডেই কিন্তু রিসোর্সকে আমরা ধরবো। তাহলে সম্পদ এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং সম্পদ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এক্সাম্পল বলি, এতদিন তোমরা দেখতে গাড়ি কিসে চলতো? পেট্রোল ডিজেলে গাড়ি চলতো। সময়ের সঙ্গে সঙ্গে যত যাচ্ছে তোমরা কি দেখছো যে আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেল, পরিবেশ বান্ধব, যাতে পরিবেশের দূষণটা কমে যায়, ইলেকট্রিক ভেহিকেল দিকে আস্তে আস্তে শিফট করছে। এবার দেখো যেসব কোম্পানি, ব্যাটারির কোম্পানিগুলো, তারা আস্তে আস্তে ফ্লারিশ করবে, ডেভেলপ করবে। তার মানে কি, এতদিন পেট্রোল ডিজেলকে সম্পদ হিসেবে যতটা গুরুত্ব দেওয়া হতো, ইলেকট্রিক ভেহিকেল বা ইভি চলে আসার পর, ব্যাটারি চালিত গাড়ি চলে আসার পর ব্যাটারির প্রতি ইম্পর্টেন্স বেড়ে যাবে, পেট্রোল ডিজেলের প্রতি একটু হলেও ইম্পর্টেন্স কিন্তু কমবে। ঠিক সিমিলার এখানেও কিন্তু সেম জিনিস, এখানেও সম্পদের কিন্তু তাতে ইকোনমিক্স কি ডাইনামিক সাবজেক্ট, পরিবর্তনশীল সাবজেক্ট। সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে ইকোনমিক্স পরিবর্তন হবে, এটাই কিন্তু অর্থনীতির নিয়ম। এখানে সেম জিনিসগুলোই কিন্তু এখানে বলেছে, আর কিচ্ছু নয়, একবার রিডিং দিলেই বুঝে যাবে, এখানে কিছুই নেই। জাস্ট মেইন প্যারাটা কোনটা, যেটা আমি দাগ দিয়ে দিয়েছি। নেক্সট পয়েন্ট দেখো, ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। ইকোনমিক্সের ব্রাঞ্চেস বলতে এখানে কি বোঝাচ্ছে? দেখো, ব্রাঞ্চেস বলতে কি বোঝাচ্ছে? ইকোনমিক্সের শাখাকে বোঝাচ্ছে। ব্রাঞ্চেস বলতে আমরা এখানে দুটো তিনটে জিনিসকে বুঝতে পারি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। দেখো, ছোটবেলা থেকে মাইক্রো কথাটা শুনেছো, ঠিক আছে? মাইক্রো মানে কিন্তু ছোট, মাইক্রোস্কোপিক, মাইক্রোভিউ, ঠিক আছে? তো মাইক্রো বলতে ছোট জিনিসকে বোঝাচ্ছে। ছোট জিনিস বলতে একটা জিনিস বোঝো, যখন অর্থনীতির ছোট ক্ষেত্রকে নিয়ে আলোচনা করছি, ছোট ছোট এরিয়াকে নিয়ে আলোচনা করছি, ছোট ছোট ইন্ডিভিজুয়াল কোনো ঘটনা বা ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি, তখন তাকে আমি বলছি মাইক্রো, যেটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে না। ম্যাক্রো বলতে কি, বৃহত্তর ইম্প্যাক্ট ফেলবে। যেমন আমি এক্সাম্পল বলছি, ধরো তোমার পরিবারের ইনকাম, তোমার পরিবারের যদি ইনকাম বেড়ে যায় বা কমে যায়, তাতে কি পশ্চিমবঙ্গের বা দেশের অর্থনীতিতে কি ম্যাসিভ ইম্প্যাক্ট পড়বে? ডেফিনেটলি নয়। তাহলে সেটাকে মাইক্রোর মধ্যে বলছি, ছোটর মধ্যে। আবার পশ্চিমবঙ্গের অর্থনীতি ধরো খুব ডেভেলপ করলো, বা পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়লো, তার মানে ভারতের অর্থনীতি ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না? ডেফিনেটলি পড়বে। পশ্চিমবঙ্গের এত বড় অর্থনীতি, ইম্প্যাক্ট পড়বে। তাহলে মাইক্রো আর ম্যাক্রো ডিপেন্ড করে কিসের ওপর? সিচুয়েশনের ওপর, পরিস্থিতির ওপর, এরিয়ার ওপর, ডাইমেনশনের ওপর, কতটা বৃহত্তর ক্ষেত্র তার ওপর। আজকে যদি আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ে, পৃথিবীর প্রতিটা দেশের প্রতি কম বেশি কিন্তু ইম্প্যাক্ট পড়বে। কিন্তু যদি বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে, পৃথিবীতে বেশিরভাগ দেশের উপর কোনো কিছু বোঝাই যাবে না। কেন? তার ইনফ্লুয়েন্সটা কম। আমেরিকার অর্থনীতি সারা বিশ্বে ইনফ্লুয়েন্সটা বেশি, প্রভাব বিস্তারটা বেশি, আর ভারতের অর্থনীতিতে সারা বিশ্বে ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তারটা কম। আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে গেলে। তো ম্যাক্রো ইকোনমিক্সে দেখো, এই যে ছকের আমরা লেখাগুলো আছে না, লেখাগুলো তো আমরা পড়ে আসি, যে এই যে পয়েন্ট বলছি এগুলো একটু বুঝে না। দেখো, এখানে ম্যাক্রোতে কি বোঝাচ্ছে? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল এই কথাটা মাথায় রাখবে, তোমার ম্যাক্রোর ক্ষেত্রে 50% প্রবলেম সলভ হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল মানে কি? আলাদা আলাদা। আমি যদি প্রত্যেককে তোমাদের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ইনকাম জিজ্ঞেস করি বা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন জিজ্ঞেস করি, তাহলে আলাদা আলাদা। কিন্তু আমি যদি ওভারঅল আলোচনা করতে চাই, যে আমি এখানে ইজিলি বলতে পারবো যে তোমাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু এইচএস পাস, বা প্রত্যেকে হয়তো বেশিরভাগই হয়তো গ্র্যাজুয়েট পাস। তার মানে কি, এটা হচ্ছে ওভারঅল আইডিয়া। কিন্তু ইন্ডিভিজুয়াল আইডিয়া বলতে কি, আমি তোমার পার্টিকুলার কোয়ালিফিকেশন, কত অব্দি পড়াশোনা করেছো, কোন কোন সাবজেক্ট ভালো লাগে, এই ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করছি, তখন তাকে আমি বলছি মাইক্রো। মানে এই প্রত্যেককে আলাদা আলাদা ছোট ছোট করে ভেঙে নিয়েছি, প্রত্যেককে আলাদা আলাদা আলোচনা করছি, মানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। তাহলে মাইক্রো ইকোনমিক্স বলতে কি বোঝাচ্ছে? এখানে ফার্স্ট পয়েন্ট লিখেছে মাইক্রো ইকোনমিক্স এর ফার্স্ট পয়েন্ট। যদি আমরা বলি এই প্যারা থেকে কি আসছে, প্যারা থেকে যেটা সামা ফুটে আসবে সেটা আমি আগে লিখে দিই, তারপর প্যারায় ঢুকলে ইজি হবে বুঝতে। দেখো, এটা কি করছে? এটা ইন্ডিভিজুয়াল ইনকামকে, ইন্ডিভিজুয়াল ইনকামকে ইন্ডিভিজুয়াল ইনকাম, ব্যক্তি বিশেষ আয়কে ইন্ডিকেট করছে, 1 নম্বর। 2 নম্বর, কোন জিনিসের ইন্ডিভিজুয়াল প্রাইসকে ইন্ডিকেট করছে, ইন্ডিভিজুয়াল প্রাইস।
ইন্ডিভিজুয়াল প্রাইস। এক্সাম্পল বলছি আমি, ধরো শুধুমাত্র পেনের দাম বেড়ে গেল, তার জন্য কি সমাজের প্রত্যেকের লোক সমস্যায় পড়ে যাবে? ডেফিনেটলি নয়। ধরো শুধুমাত্র এমন একটা জিনিসের দাম বলো, ধরো আমি এক্সাম্পল বলছি, শুধুমাত্র মোবাইলের দাম বেড়ে গেল, আর কিচ্ছু জিনিসের দাম বাড়েনি, কিন্তু তার মানে ইন্ডিভিজুয়াল মোবাইলের প্রাইস বেড়েছে। বা এটাও হতে পারে ইন্ডিভিজুয়াল কোনো একটা কোম্পানির মোবাইলের প্রাইস বেড়েছে, তাতে কি সারা দেশের অর্থনীতিতে ইম্প্যাক্ট পড়বে? বিশাল ইম্প্যাক্ট পড়বে না? ডেফিনেটলি। ইন্ডিভিজুয়াল সিঙ্গেল এন্টিটিকে বলা হচ্ছে, ঠিক আছে? এখানে ইন্ডিভিজুয়াল এন্টিটি যেটা বলা আছে, তোমরা এটাকে তোমাদের সুবিধার্থে সিঙ্গেল এন্টিটি হিসেবেও বলতে পারো, যে সিঙ্গেল এন্টিটি হিসেবে বলা হচ্ছে, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল ইনকাম, ইন্ডিভিজুয়াল প্রাইস। এছাড়া আরেকটা জিনিস হতে পারে, দেখো তোমার ব্যক্তিগত একটা চাহিদা রয়েছে। কি চাহিদা? ধরো তুমি ভেবেছো আমি চাকরি পেলে আমি একটা আইফোন কিনবো, তোমাদের মধ্যে কেউ ভেবেছে চাকরি পেলে একটা বাইক কিনবো, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল, কিন্তু তোমার ওই চাকরি পাওয়ার পর বাইক কেনা বা আইফোন কেনার উপর সকলের কিন্তু ইম্প্যাক্ট পড়ছে না, কিন্তু তার মানে হয়তো তোমার বা তোমার পরিবারের উপর ইম্প্যাক্ট পড়বে, সকলের উপর ইম্প্যাক্ট পড়বে না। এবার তোমার মনে হতে পারে স্যার আমি যে তেল ভরছি, বাইকের পার্টস রিপেয়ার করছি, সেখান থেকে তো সারিয়ে কিছু লোক, কিছু ছেলে মেয়ে পয়সা রোজগার করছে, ঠিক করছে, কিন্তু দেশের অর্থনীতিতে ওটা কিন্তু বৃহত্তর ইম্প্যাক্ট ফেলছে না, সামান্য ক্ষুদ্রতর ইম্প্যাক্ট ফেলছে, ঠিক আছে? তার মানে সেখানে আমরা বলছি কি তোমার এই যে বাইক কেনা, ফোন কেনা, এটাকে কি বলছি? এটাকে আমরা বলছি কি ইন্ডিভিজুয়াল ডিমান্ড। ইন্ডিভিজুয়াল ডিমান্ড। এবার তুমি পুজোর সময় বললে যে ইন্ডিভিজুয়াল ডিমান্ডের সঙ্গে সাপ্লাইকে যদি আমি লিঙ্ক করে দিই তাহলে কি করে বুঝবো? তুমি পুজোর সময় বললে যে আমি একটা এবছর এমন একটা পাঞ্জাবি কিনবো, ডিজাইন করা পাঞ্জাবি, ডিজাইনারকে দিয়ে তৈরি করাবো, যেটা কেউ পড়ছে না, তাহলে ওটা তোমার ইন্ডিভিজুয়াল ডিমান্ড। এইবার যেই কোম্পানি বা যেই ডিজাইনার তোমার এই ডিজাইনটা তুমি যেরকম দিচ্ছ সেরকম অ্যাজ ইট ইজ তৈরি করে দিচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? সেটা তোমার ইন্ডিভিজুয়ালকে তোমাকে সাপ্লাই করছে, মার্কেটে নয়, কিন্তু তোমার ব্যক্তিগত জিনিসটাকে সাপ্লাই করছে। তোমার ওই জিনিসটার ডিমান্ড তুমি ওই ডিজাইনারকে বলছো, বা ওই ডিজাইনার তোমার এই জিনিসটা তৈরি করে তোমাকে সাপ্লাই করছে, এর জন্য আর 5টা জনগণের কিন্তু বিশাল ইম্প্যাক্ট পড়েনি। বুঝতে পারলে? তার মানে ইন্ডিভিজুয়াল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা মাথায় রেখো। ধরো ইন্ডিভিজুয়াল ফার্ম, ইন্ডিভিজুয়াল ফার্ম, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ফার্ম বলতে কি? ধরো একটা ফার্ম বলতে এখানে কোম্পানি বলতে পারো, ইন্ডিভিজুয়াল একটা কোম্পানি। ধরো তোমার এলাকায় একটা ছোট্ট কোম্পানি আছে যেখানে বালতি তৈরি হয়, থাকতেই পারে তোমার এলাকায় কোম্পানি যে বালতি তৈরি হয়, সামহাও কোনো কারণবশত বালতি তৈরি করা বন্ধ করে দিল, ঠিক আছে? তার জন্য এটা বলতে পারো যে বালতি তৈরি কারখানায় যে 4জন বা 5জন কাজ করতো তাদের সমস্যা হলো, কিন্তু এর জন্য তো এরকম নয় মার্কেটে বালতির অভাব পড়ে গেল, কোনো না কোনো কোম্পানি তৈরি করবে, বা মার্কেটের যে চাহিদা আছে সেই চাহিদাটাকে কাজে লাগিয়ে, মার্কেটের যে ডিমান্ড আছে বা চাহিদা আছে সেটাকে কাজে লাগিয়ে অন্য কোনো কোম্পানি বালতির প্রোডাকশন বাড়িয়ে দিল, সেটাও হতে পারে। তার মানে ইন্ডিভিজুয়াল ফার্ম বা ইন্ডিভিজুয়াল কোম্পানির যদি ডেভেলপমেন্ট হয় বা যদি ডাউনফল হয়, যদি উন্নয়ন হয় বা সামহাও যদি ডিক্লাইন করে যায়, তাতেও কিন্তু ওই একটা বালতি কারখানার জন্য বা বালতি কোম্পানির জন্য ভারতের বৃহত্তর অর্থনীতি বা বিশ্বের বৃহত্তর অর্থনীতিতে বা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ব্যাসিভ কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। তুমি বলতে পারো যে 4-5জন লোক যারা কাজ করতো তাদের পরিবারের ইম্প্যাক্ট পড়বে, তার মানে কি ওই তো সংখ্যাটা তো খুব নগণ্য, খুব সামান্য। তার মানে যখন বৃহত্তর ক্ষেত্রে একটা জিনিসের জন্য সকলের উপর ইম্প্যাক্ট চলে আসে, তাকে বলছি আমরা মাইক্রো, ম্যাক্রো। আরে মাইক্রো বলতে কি, যখন ছোট ছোট ফার্মে আমরা আলোচনা করছি, যেমন ধরো পার্টিকুলার আমি বললাম কি পেনের দাম বেড়ে গেল, তাহলে সকলের ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু ভেবে দেখো যদি পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়, সব জিনিসের দাম কম বেশি বাড়বে, তার মানে কি সব জিনিসের উপর ইম্প্যাক্ট ফেলছে, এটাকে আমরা ম্যাক্রো হিসেবে কনসিডার করবো, ঠিক আছে? তাহলে মাইক্রো বলতে এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। এবার এখানে কি দেখো, মাইক্রো বলতে কি হচ্ছে, ফোকাসড অন ইন্ডিভিজুয়াল এন্টিটিস, মাইক্রো ইকোনমিক্স delves into the decision made by the individuals and business। এই যে কোম্পানি লিখেছি, ফার্ম লিখেছি, এটা তো বিজনেসই করছে, ফার্ম কোম্পানি এরা কি করছে মার্কেটে, এটা তো বিজনেস করতেই এসছে। দ্য অ্যালোকেশন অফ রিসোর্স, অ্যালোকেশন মানে বন্টন,
The allocation of resource for production, exchange, and consumption is a prime area of study. This branch also investigates price and production in specific markets, as well as the interplay between different markets, while microeconomics address aggregates, microeconomics owns the singular market dynamics. দেখো সিঙ্গুলার মার্কেট ডাইনামিক্স, ঠিক আছে? সিঙ্গুলার মার্কেট মানে কি? কোনো একটা জিনিসকে, ফার্স্টেই লেখা আছে দেখো সিঙ্গেল এন্টিটি, কোনো একটা জিনিসকে বা ইন্ডিভিজুয়াল একটা ইউনিটকে বোঝাচ্ছে, ঠিক আছে? সেই সেকশনটাকে বলছে, সেই সেকশনটাকে বলছে, বুঝতে পারলে? দেখো তোমাদের এলাকায় যদি কোনো বাজার থাকে, আমরা দেখি কি বাজারের মধ্যে বিভিন্ন সদস্য অনেক সময় মারা যায়, সেই জন্য তার পরের দিন, মারা যাওয়ার পরের দিন অনেক সময় বাজার বন্ধ থাকে। তার জন্য তোমাদের এলাকার লোক কি খেতে পাচ্ছে না, নাকি আশেপাশের পুরো এলাকার লোক, পশ্চিমবঙ্গের লোক খেতে পাচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে না, ফুড ক্রাইসিস তৈরি হচ্ছে না। কেন? এবার ভেবে দেখো, এটা হচ্ছে মাইক্রো। এবার পশ্চিমবঙ্গের বাজার ব্যবসায়ী সমিতিরা ঠিক করলো যে আমরা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সরকার দাম বাড়াতে দিচ্ছে না, যদি দাম আমাকে বাড়াতে হবে, যদি মানলো না, এবার সমস্ত বাজার ব্যবসায়ী সমিতি স্ট্রাইক করে দিল, বাজার সব জায়গায় বন্ধ পশ্চিমবঙ্গে। তখন তো ইম্প্যাক্ট পড়বে। তার মানে কি, পরিসরটা সবসময় ভাববে, সবসময় চিন্তা করবে যে এটা কত এরিয়ার উপর, কত মানুষের উপর, বা কতটা এরিয়ার উপর, কতটা জায়গার উপর, বা মানুষের জীবনযাত্রার উপর কতটা লেভেলে ইম্প্যাক্ট ফেলছে। যদি বেশি লেভেলে ইম্প্যাক্ট ফেলে তাহলে হচ্ছে ম্যাক্রো, কম লেভেলে ইম্প্যাক্ট পড়ে যেরকম আমরা দেখলাম মাইক্রো। দেখো এবার আমরা চলে আসছি কি ম্যাক্রো ইকোনমিক্সে। ম্যাক্রো কিছুই না, বড় জিনিস নিয়ে আলোচনা করবো। দেখো সিম্পল কিছুই না। দেখো আমরা যখন বড় জিনিস নিয়ে আলোচনা করবো, কি দ্য ব্রাঞ্চ meticulously studies the behavior of an entire economy, সমগ্র অর্থনীতি। সেটা পশ্চিমবঙ্গের অর্থনীতি হতে পারে, ভারতের অর্থনীতি হতে পারে, বিশ্বের অর্থনীতি হতে পারে, encompassing markets and large scale system। লার্জ স্কেল মানে বৃহত্তর ক্ষেত্র, বৃহত্তর ক্ষেত্রে প্রোডাকশন, ঠিক আছে? ইন ডেপথ এক্সামিনেশন অফ দ্য ইকোনমি ওয়াইড ফেনোমেনা, বিস্তৃত জায়গা নিয়ে আলোচনা, ইনক্লুডিং ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি বলছে বাজারে জিনিসপত্রের দাম যদি কন্টিনিউ বেড়ে যায় এবং সেই অনুপাতে যদি মার্কেটে জিনিসের জোগান না থাকে, তাকে ইনফ্লেশন বলে। জিনিসপত্রের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, সমস্ত জিনিসপত্রের দাম, মানুষের হাতে টাকা পয়সা সেই অনুপাতে, সকলের হাতে টাকা পয়সা বেশি নেই, একটা মুষ্টিমেয় সংখ্যক লোকের হাতে টাকা পয়সা বেশি গেছে, তাই অনুযায়ী তারা চাহিদাটা বেশি রাখছে। যেমন এটাকে আমি ইনফ্লেশন একটা চ্যাপ্টার আছে, তবু এটা ছোট্ট করে একটু বলে দিই যে বাজারে জিনিসপত্রের দাম, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, বাজারে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? মানুষের কাছে পয়সা কোনো কারণবশত এসছে, দাম বেড়ে যাচ্ছে। মানুষের তাহলে দাম যদি বেড়ে যায়, মানে প্রাইস যদি বেড়ে যায়, তাহলে মানুষের ডিমান্ডও বাড়ছে, ডিমান্ড বাড়ছে বলেই তো প্রাইস বাড়ছে, তাহলে চাহিদা বেড়ে গেল, দাম বেড়ে গেল, ঠিক আছে? এবার আগে তুমি যেটা 100 টাকায় 2 কিলো চাল কিনতে, এখন 100 টাকায় সামহাও 1 কিলো চাল কিনছো। তার মানে কি, টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। 100 টাকা একই রয়েছে, কিন্তু আগে 2 কিলো পেতে, এখন 1 কিলো পাচ্ছ, ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক সিমিলার ন্যাশনাল ইনকাম, দেশের জাতীয় আয়। যেমন আমাদের প্রত্যেকের একটা ইনকাম আছে, ইন্ডিভিজুয়াল ইনকাম। আমাদের ইন্ডিভিজুয়াল ইনকাম যেটা, সেটা আমাদের ইনকাম হোক, পরিবারের ইনকাম হোক, সেটা মাইক্রোর মধ্যে পড়ছে। ন্যাশনাল ইনকাম মানে সোজা কথায় দেশের আয়, যেটাকে আমরা জাতীয় আয় বলি, মানে দেশের আয়। তো সেটাকেই আমরা কি বলছি ন্যাশনাল ইনকাম বলতে, সেটাকে আমরা বলছি দেশের ক্ষেত্রে। মানে দেশের ক্ষেত্রেও তো তোমার আমার ইনকাম সকলেরই কম বেশি ইনক্লুডেড, তার মানে ওটা বৃহত্তর ক্ষেত্র, ঠিক আছে? এটা ম্যাক্রো হচ্ছে বৃহত্তর। যেমন ন্যাশনাল ইনকাম এখানে বলে দিয়েছে, তার মানে কি, এটা দেশের সম্পূর্ণ এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করছে। দেশের এমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করছে, ঠিক আছে? দেশের ওভারঅল প্রাইসের দাম, ওভারঅল প্রাইস মানে দেশের যে কোনো জিনিসের ওভারঅল দাম বেড়ে যাচ্ছে। তো আমি বললে তখন কি বলেছিলাম, মাইক্রোতে শুধু পেনের দাম বেড়েছে, ইম্প্যাক্টে কি বড় হবে? ডেফিনেটলি হবে না। এবার দেখো জিনিসপত্র, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সামহাও পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, তার জন্য সব জিনিসের দাম বাড়ছে। লকডাউনের সময় আমরা দেখেছিলাম, তাহলে কি সব জিনিসের উপর ইম্প্যাক্ট পড়ছে, সমস্ত স্তরের মানুষের মধ্যে কম বেশি ইম্প্যাক্ট পড়ছে, সেটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে ফেলছি। তার মানে দুটো কিওয়ার্ড মাথায় রাখো, মাইক্রোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল গোল করা আছে, ম্যাক্রোর ক্ষেত্রে কি, ম্যাক্রোর ক্ষেত্রে মাথায় রাখবে ওভারঅল। ম্যাক্রোর ক্ষেত্রে অলওয়েজ কি মাথায় রাখবে? ওভারঅল। বলো।
শেয়ার মার্কেটটাও তো ম্যাক্রোর মধ্যেই আসবে না? শেয়ার মার্কেটের ডাউনফল হলে তো খুব ইকোনমিক তো খুব এফেক্ট পড়ে, এটা তো ম্যাক্রো ইকোনমির মধ্যেই চলে সকলের আসবে। ওপর পড়বে, সেটাও ম্যাক্রোর মধ্যে পড়বে। বৃহত্তর স্বার্থ, শেয়ার মার্কেট ডাউন করে গেছে, তোমরা টিভিতে দেখো শেয়ার মার্কেট ডাউন করে গেছে, বিভিন্ন লোকের মাথায় হাত, কোম্পানিগুলোর মাথায় হাত। আবার শেয়ার মার্কেট বেড়ে গেছে, সেন্সেক্স বেড়ে গেছে, কোম্পানিগুলো খুশি, সাধারণ মানুষের মুখে খুশি। তার মানে কোল প্রাইসও তো বেড়ে যায়, শেয়ার মার্কেট ডাউন আর ফলের জন্য তো মানে সোনা দামও বেড়ে যাচ্ছে। তাহলে ইম্প্যাক্টটা বড় মানে ওভারঅল মানে ম্যাক্রো ইকোনমিক্স। আর যেটা ছোট বৃহত্তর ক্ষেত্র, তার মানে শেয়ার মার্কেট মানে কি, শেয়ার মার্কেটে যে কেউ ইনভেস্ট করতে পারবে, দ্যাট ইজ এন্টার ইকোনমির উপর কম বেশি ইফেক্ট পড়ছে, এন্টার ইকোনমির উপর। তার মানে এই জিনিসটা আমরা কি মাইক্রো ম্যাক্রোর সেন্সে তুলতে পারি। অলওয়েজ মাথায় রাখো, তোমাকে যখন কখনো যদি মাইক্রো ম্যাক্রো নিয়ে কোশ্চেন দেয়, তুমি অলওয়েজ কিভাবে এই আনসার গুলোতে পৌঁছাবে, অলওয়েজ চেষ্টা করো যে মাইক্রো ম্যাক্রো যখনই আলোচনা করব, জিনিসটার পরিধিটা কত বড়, জিনিসটা কোন কোন জায়গায় কতটা মানুষের উপর বা দেশের বা রাজ্যের বা বিশ্বের কত বড় পরিধির উপর ইম্প্যাক্ট ফেলছে, নাকি শুধুমাত্র তোমার পরিবারের বা একটা কোম্পানির বা তোমার পাড়ার উপর ইম্প্যাক্ট ফেলছে, সেটাকে আমরা কিন্তু মাইক্রো কিন্তু বলবো। আর যদি বৃহত্তর হয় ম্যাক্রো বলবো। সেই অনুযায়ী আগেরটা তো এক্সাম্পল দেওয়া ছিল, এখানেও দেখো ন্যাশনাল ইনকাম, জিডিপি, আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা আছে, ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বৃদ্ধি, এন্টায়ার ইকোনমি নিয়ে আলোচনা হচ্ছে। এই যে এন্টায়ার ইকোনমি, এই এন্টায়ার ইকোনমি মানে কি, সমগ্র অর্থনীতি। এন্টায়ার মানে কি, কমপ্লিট, পুরোটা, সমগ্রটাকে নিয়ে আলোচনা হচ্ছে। এই যে এন্টায়ার ইকোনমি, তুমি এই এন্টায়ার বলতে ওয়েস্ট বেঙ্গল ইকোনমি ধরতে পারো, এন্টায়ার বলতে ইন্ডিয়ান ইকোনমি ধরতে পারো, এন্টায়ার বলতে ওয়ার্ল্ড ইকোনমি বা গ্লোবাল ইকোনমি ধরতে পারো, মানে বৃহত্তর ক্ষেত্রে আলোচনা করছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এখানে দেখলাম। এ দেখো, পশ্চিমবঙ্গের অর্থনীতি যদি ভেঙে পড়ে, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের লোকের উপর ইম্প্যাক্ট পড়বে না, ভারতবাসীর ওপরেও কিন্তু কম বেশি ইম্প্যাক্ট পড়বে। আজকে যদি মহারাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়ে, পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রের লোকের তো উপর তো ইম্প্যাক্ট পড়বেই। তার মানে এটা নয় যে পশ্চিমবঙ্গের উপর কোনো ইম্প্যাক্টই পড়বে না। কেন? প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা দেশ একে অপরের সঙ্গে কিছুটা না কিছু ইম্পোর্ট এক্সপোর্ট শেয়ার মার্কেটের মাধ্যমে আদান প্রদানের উপর, কারণ না কারণ উপর, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দ্রব্য বা পরিষেবার উপর ডিপেন্ডেন্ট, কোনো না কোনো ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। ঠিক সিমিলার, যদি ট্রেন বন্ধ হয়, অনেকের অফিস যাওয়া বন্ধ হয়ে যাবে, তার মানে বুঝতে পারছো। বাস বন্ধ হলে অনেকের ডিউটি যাওয়া বা ইমার্জেন্সি কাজে যাওয়া, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো যে যেই সিস্টেমটার উপর অনেকে ইম্প্যাক্ট পড়ছে, সেটাকে আমরা বলছি এন্টায়ার। ধরো তোমার পাড়ায় টোটো ঠিক করলো, টোটো আর রিক্সা ঠিক করলো, আজকে টোটো রিক্সা চালাবে না, তোমার পাড়ার লোকের ইম্প্যাক্ট পড়ছে, সমগ্র দেশ বা পশ্চিমবঙ্গে নয় কিন্তু। তার মানে কি, এন্টায়ার নয় কিন্তু, ইন্ডিভিজুয়াল। পশ্চিমবঙ্গের লাখো পাড়ার মধ্যে তোমার পাড়ায় ঘটনাটা ঘটেছে, তার মানে কি ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এই ব্যাপারগুলোকে নিজে একটু ক্যালকুলেট করবে, ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট, নেক্সট আমরা ঢুকছি কি, সেক্টরস অফ দ্য ইকোনমি। সেক্টরস অফ দ্য ইকোনমি বলতে কি বোঝাচ্ছে? দেখো, সেক্টর বলতে এখানে ক্ষেত্র বোঝাচ্ছে। দেখো এইটা ক্ষেত্রটা কিসের বেসিসে হয়, আগে জিনিসটা বুঝে না। সেক্টর বলতে দেখো, প্রত্যেকটা জিনিস ধরে আলোচনা করবো, তার আগে জিনিসটা আমরা আলোচনা করি। সেক্টর বলতে কি, ক্ষেত্র। ক্ষেত্র বলতে এখানে কাজের ধরনকে বোঝাচ্ছে, কি ধরনের আমরা কাজ করছি। আমাদের কেউ অনেক সময় বাস্তবে জিজ্ঞেস করে যে কোন সেক্টরে তোমরা চাকরি করো, আমরা অনেক সময় বলি কি, আমাদের মধ্যেই সমস্ত লোকে কি বলে থাকে, কি অ্যান্সার দেয়, পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট সেক্টরে চাকরি করি, বা প্রাইভেট সেক্টর বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করি, এগুলো আমরা অ্যান্সার দিয়ে থাকি। তার মানে কি, সেক্টর বলতে কি, ক্ষেত্রকে বোঝাচ্ছে। তার মানে ক্ষেত্রকে অর্থনীতির ভাষায় তিনটে ভাগে আলোচনা হচ্ছে, শুধুমাত্র গভর্নমেন্ট আর প্রাইভেট সেক্টর নয়। এ দেখো, তোমরা যেটা বলো গভর্নমেন্ট আর প্রাইভেট সেক্টর, ডান দিকে লেখা আছে পাবলিক আর প্রাইভেট, কিন্তু ওখানে ছাড়া অনেক জিনিস আছে। দেখো, আগে বলছে কি, অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি অফ নেচার। এই অনুযায়ী কটা ভাগ করেছে, অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি অফ নেচার। এই অনুযায়ী আমাদের ভাগ করেছে কটা, পাঁচটা ভাগে ভাগ করেছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রাইমারি সেক্টর, প্রাথমিক ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টর গৌণ ক্ষেত্র, টার্সিয়ারি সেক্টর মানে তৃতীয় ক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্র, এবং কোয়াটারনারি কুইনারি হচ্ছে চতুর্থ পঞ্চম ক্ষেত্র, যেগুলো পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। এটা আমরা পরে আলোচনায় ঢুকছি। নেক্সট কি বলছে, অন দ্য বেসিস অফ ওয়ার্ক কন্ডিশন, কাজের ধরনের ভিত্তিতে, কাজের পরিস্থিতির ভিত্তিতে। একটা বলছে অর্গানাইজড সেক্টর, একটা বলছে আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর আর আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে ডিফারেন্স কি? দেখ, অর্গানাইজ সেক্টরে যদি আমরা বলি, অর্গানাইজ সেক্টরকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। অর্গানাইজ সেক্টর মানে কি, সংগঠিত ক্ষেত্র। অর্গানাইজ সেক্টর বলতে আমরা কি বলতে পারি, সংগঠিত ক্ষেত্র।
আর আনঅর্গানাইজ সেক্টর বলতে কি বলবো? অসংগঠিত ক্ষেত্র। এখানে যে ছোট ছোট পয়েন্টগুলো বলবো তোমরা নোট করে নিতে পারো। দেখো অর্গানাইজ সেক্টর মানে কি? অর্গানাইজ সেক্টর বলতে আমরা কোন জিনিসগুলোকে বুঝি? যেখানে এই যে অর্গানাইজ সেক্টর বলতে কোনটাকে বোঝাই? যে গভর্নমেন্ট রুলকে মেনে চলবে, সরকারি নিয়ম কানুন মেনে চলছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি কি? সংগঠিত ক্ষেত্র। যে সরকারি নিয়ম নীতি, সরকারি নিয়ম কানুন মেনে চলছে, তাকে আমরা বলছি কি? সংগঠিত ক্ষেত্র। সংগঠিত ক্ষেত্র বলতে কি? এমপ্লয়মেন্ট, যে মানে লোকজন যে কাজ করছে এমপ্লয়মেন্ট, সেখানে এই এমপ্লয়মেন্ট কি একটা সার্টেন টাইমের জন্য কাজ করে। ভেবে দেখো, যারা প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকে একটা নির্দিষ্ট টাইমের জন্য কাজ করে থাকে, মানে সার্টেন টাইম পিরিয়ড, সার্টেন টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে থাকে। সার্টেন টাইম পিরিয়ড একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে থাকে কিন্তু, ঠিক আছে? তুমি সরকারি ক্ষেত্রে বলো 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, বেসরকারি ক্ষেত্রে বলো 10 ঘন্টা 12 ঘন্টা কি 8 ঘন্টা ডিউটি। কিন্তু তুমি যদি একটু ভেবে দেখো যে আনঅর্গানাইজ সেক্টরে আমরা কি দেখবো? আনঅর্গানাইজ সেক্টরে অসংগঠিত ক্ষেত্র কি 12 ঘন্টা খাটাচ্ছে, 14 ঘন্টা খাটাচ্ছে, বা কেউ ধরো দোকান দিয়েছে বড় বাজারে শিয়ালদায় 24 ঘন্টা দোকান খোলা, সে মেডিসিন দোকান হোক চায়ের দোকান হোক 24 ঘন্টা খোলা। তার মানে কোনো সার্টেন টাইম পিরিয়ড নেই। কেন নেই? ওখানে গভর্নমেন্টের কোনো রুল নেই কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী দোকান টাইমে খুলতে হবে বন্ধ করতে হবে তা কিন্তু নয়। তাহলে অর্গানাইজ সেক্টর মানে কি? সরকারি নিয়ম অনুযায়ী চলবে। আনঅর্গানাইজ সেক্টর গভর্নমেন্টের রুল অনুযায়ী চলবে না। তাহলে এখানে কি হচ্ছে? সার্টেন টাইম পিরিয়ড রয়েছে, তাহলে এখানে সার্টেন টাইম পিরিয়ড নেই, এখানে আনসার্টেন টাইম পিরিয়ড। যেটা এখানে লিখছি সেটা ওখানে নেই, তাহলেই পার্থক্য হয়ে গেল আমাদের। তারপর আমাদের কি এই সংগঠন সরকারি ক্ষেত্রে কি রেগুলার কাজ করতে হয়, রেগুলার ওয়ার্ক, রেগুলার ওয়ার্ক করতে হয় আমাদের। রেগুলার বলতে কি? সপ্তাহে ধরো 5 দিন ডিউটি হলে 5 দিন, 6 দিন ডিউটি হলে 6 দিন, নিয়মিত কাজ করতে হয়। বেশ অসংগঠিত ক্ষেত্রে কি? কেউ ব্যবসা করছে, আমার ইচ্ছা হলো 2 দিন দোকান খুলবো না, বন্ধ করে দিলাম, দোকান খুলবো না। আমার ইচ্ছে হলো টানা 2 মাস দোকান খুলবো, বন্ধ করে দিলাম। আমার ইচ্ছে হলো আমি আমার দোকান বন্ধ করে আমি আমার দেশের বাড়িতে 1 মাস ঘুরতে যাবো, বন্ধ করে দিলাম, ঠিক আছে? তার মানে কোনো ফিক্সড গভর্নমেন্টের রুল নেই। তার মানে এখানেও কিন্তু রেগুলার রুল কিন্তু নয়, এখানেও কিন্তু ইরেগুলার রুল, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? তারপর এইখানে মাথায় রাখবে গভর্নমেন্ট সেক্টর, অর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে ইনকাম কিন্তু লিমিটেড। এই জায়গাগুলো ভালো করে বোঝো, অর্গানাইজ সেক্টরে ইনকাম কিন্তু লিমিটেড। তুমি স্যালারির, যেখানে স্যালারিতে কাজ করো, প্রাইভেট হোক বেশ, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, স্যালারি যেটা পাচ্ছ ফিক্স স্যালারি পাচ্ছ। তো যখন ইনক্রিমেন্ট হচ্ছে তখন ঠিক আছে, ইনসেনটিভ যেটা পাচ্ছ তো অসম্ভব বেশি পরিমাণ পাচ্ছ না। কিন্তু অসংগঠিত ক্ষেত্রে কি হচ্ছে? কোনো একটা মিষ্টির দোকান ভাইফোঁটার দিনকে, লক্ষ্মী পুজোর দিনকে বা অনুষ্ঠানে প্রচুর টাকা পয়সা কামালো, নর্মাল দিনে কম। তার মানে তোমার কিন্তু সরকারি সেক্টরে সেটা হবে না, সেটা কিন্তু হয় না যে খুব বেশি খুব কম, মানে একটা ব্যালেন্স সবসময় কিন্তু চলবে। সরকারি সেক্টর, অর্গানাইজ সেক্টরে কি হয়? শ্রমিকের শোষণটা কম হয়। এবার তোমার মনে হতে পারে স্যার প্রাইভেট সেক্টরে কি শোষণ হচ্ছে না? ডেফিনেটলি শোষণ হচ্ছে, কিন্তু তার একটা লিমিট আছে। 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা খাটাচ্ছে, 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটাচ্ছে। অসংগঠিত ক্ষেত্রের মধ্যে কি? পুজোর সময় শাড়ির দোকান যেগুলো আছে তারা তাদের কর্মচারীদের বলে দিল যে এখন আমাদের কিন্তু 18 ঘন্টা করে ডিউটি থাকবে, ঠিক আছে? তোমাকে টাকা পয়সা দেবো, তার জন্য এক্সট্রা অল্প টাকা পয়সা দেবো, কিন্তু 18 ঘন্টা করে ডিউটি, রাত্রির 12টা থেকে ভোর সকাল 6টা অব্দি দোকান বন্ধ, বাকি সব সময় কিন্তু দোকান খোলা। তোমরা জানো পুজোর সময় এই জিনিসগুলো হয়ে থাকে, আনঅর্গানাইজ সেক্টর। কিন্তু পুজোর সময় আসছে বলে সরকারি দপ্তর 5টা অব্দি, 5টার জায়গায় রাত্রি 9টা অব্দি খোলা থাকে না, অর্গানাইজ সেক্টর। বুঝতে পারছো? অর্গানাইজড মানে কি? গভর্নমেন্টের রুল চলবে, একটা প্রপার শিডিউল অনুযায়ী চলবে। আনঅর্গানাইজ সেক্টর বলতে কি? গভর্নমেন্টের কন্ট্রোল নেই, বেসরকারি সংস্থা, বেসরকারি বিজনেস, বেসরকারি ব্যক্তি যেরকম ভাবে অপারেট করবে সেরকম ভাবে চলতে পারে, কিন্তু ডেফিনেটলি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে হবে, আইন নিয়ম কানুন কিন্তু মানতে হবে। যে আমি যে কোনো ভাবে চলি বলে সরকারের নিয়ম কানুন, সরকারি নিয়ম নীতি মানছি না, সরকারি দপ্তরের নিয়ম নীতি মানছি না, কিন্তু পুলিশের আইন কানুন মানতে হবে, কিন্তু প্রশাসনিক আইন কানুন কিন্তু মানতে হবে। এই ব্যাপারগুলো মাথায় রাখবে। নেক্সট ডান দিকে বলছে দেখো, অন দ্য বেসিস অফ অ্যাসেট ওনারশিপ। অ্যাসেট ওনারশিপ মানে হচ্ছে মালিকানার ধরনের ভিত্তিতে। এবার দু রকম এখানে বলছে, পাবলিক সেক্টর, পাবলিক সেক্টর মানেই তো গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট সেক্টর। প্রাইভেট সেক্টর জানি বেসরকারি ক্ষেত্র। দেখো পাবলিক সেক্টর মানে কি? সরকারের মালিকানা রয়েছে। পাবলিক সেক্টর বলতে কি? সরকারের মালিকানা। এই সরকারের মালিকানা 100% হতে পারে, কিছুটা হতে পারে। এক্সাম্পল ধরো,
সরকার পোস্ট অফিসের 100% মালিকানা, পোস্ট অফিসের কথা শুনেছি আমরা, 100% মালিকানা। আবার ব্যাংকগুলোর ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপর হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, এই ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকার কি করছে, ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকার কিছুটা পার্সেন্টেজ মালিকানা নিজের কাছে রেখেছে, বাকিটা ব্যাংক কর্তৃপক্ষের কাছে রেখেছে। তার মানে কি, পাবলিক সেক্টর দু রকম হয়, একটা ফুললি ওনড বাই গভর্নমেন্ট, পুরোটা 100% শেয়ার গভর্নমেন্টের, আর কিছুটা হচ্ছে পার্শিয়ালি ওনড বাই গভর্নমেন্ট, সরকারের কিছুটা অংশ, সরকারের কিছুটা অংশ পার্শিয়ালি নিজের কাছে রেখেছে। আশা করি এই দুটো জায়গা প্রত্যেকের ক্লিয়ার। পাবলিক প্রাইভেট বলতে কি, বেসরকারি ক্ষেত্র, সরকারের কোনো রুল নেই। যেমন দেখো এইচডিএফসি ব্যাংক, যেমন ধরো রিলায়েন্স, এদের কি সরকারের কোনো এখানে কন্ট্রিবিউশন আছে? ডেফিনেটলি নেই, নিয়ম কানুন মানতে হবে, কিন্তু সরকারের কোনো টাকা পয়সার কিন্তু পার্সেন্টেজ শেয়ার কিন্তু নেই। তার মানে এটা হচ্ছে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর। পাবলিক সেক্টরকে আমরা গভর্নমেন্ট সেক্টর বলে থাকি। ধরো তোমরা গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেলে তোমাদেরকে কি বলা হবে? পাবলিক সার্ভেন্ট বলা হবে। গভর্নমেন্ট সার্ভেন্টও বলা হয়, পাবলিক সার্ভেন্ট বলা হয়, ঠিক আছে? তো এই জায়গাটা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা দুটো সেকশন এখান থেকে কমপ্লিট করলাম, অন দ্য বেসিস অফ ওয়ার্ক কন্ডিশন আর অন দ্য বেসিস অফ অ্যাসেট ওনারশিপ। তো দুটো জিনিস আমরা এখানে কমপ্লিট করলাম। সেই দুটো জিনিস হচ্ছে অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, আর এখানে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, দুটো জিনিসকে আমরা কমপ্লিট করলাম। ডান দিকে যে পার্টটা অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি নেচার, এইখান থেকে পরীক্ষায় কিন্তু বেশি কোয়েশ্চেন দেয়, যেটা নিয়ে আমরা কিন্তু এখনো অব্দি আলোচনা করিনি। এইবার সেই আলোচনার বিষয়ে আমরা ঢুকবো। দেখো, অর্গানাইজ সেক্টর এখানে ডিটেলস বলে দিয়েছে। আমি তোমাদের যে জিনিসগুলোকে এখানে লিখে লিখে বুঝিয়ে দিয়েছি, সেখানে এখানে ডিটেলস পার্থক্য আছে, এখানে লক্ষ্য করলেই দেখতে পাবে। অর্গানাইজ সেক্টরে বলতে কি বলছে, যে অর্গানাইজড হুইচ আর রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে রেজিস্টার্ড। দেখো বড় বড় প্রাইভেট কোম্পানিও সরকারের কাছে কিন্তু রেজিস্টার্ড, টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, রিলায়েন্স, এরা কিন্তু সরকারের রেজিস্টার্ড। কিন্তু আনঅর্গানাইজ সেক্টর বলতে কি, নট রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট। যেমন ধরো কেউ একজন পাড়ার মোড়ে দোকান দিয়ে বিক্রি করছে জিনিস, কেউ ভ্যানে করে আম বিক্রি করছে, কেউ ভ্যানে করে কমলা লেবু বিক্রি করছে, সে কি রেজিস্টার্ড নাকি? ডেফিনেটলি না, আনঅর্গানাইজড। তারপরে টার্মস অফ এমপ্লয়মেন্ট, সার্টেন, লিমিটেড লোক কাজ করে, আনসার্টেন, আনলিমিটেড লোক কাজ করতে পারে। কেন? পুজোর সময় প্রত্যেকটা দোকানে দেখো কিছু লোকজনের, সেলসম্যানের, শপিং মলে ছেলেদের ক্রাইসিস থাকে, কিন্তু সরকারি ক্ষেত্রে এটা হয়, পুজো এসছে, বেশি সরকারি দপ্তরে লোক লাগবে, একটা ফিক্সড রুলে চলে। রেগুলারিটি অফ ওয়ার্ক, এখানে রেগুলার কাজে যেতে হবে, একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। নট রেগুলার, যেদিন ইচ্ছা হবে যাবে, যেদিন ইচ্ছা হবে যাবে না, এক মাস যাবে না, 2 মাস প্রচুর টাকা রোজগার করেছো, 1 মাস রেস্ট নেবে, এটা হচ্ছে বিজনেস, ঠিক আছে? সোজা কথা এটাকে বিজনেস বলছে। সার্টেনিটি অফ টেনিওর, টেনিওর মানে কি, চাকরির কালে, চাকরির মেয়াদ সার্টেন কিন্তু দেয়। আমরা প্রত্যেকে জানি কি, এখানে পাবলিক সেক্টরের ক্ষেত্রে 60 ইয়ার্স বা 62 ইয়ার্স সার্ভিস করে তারপর রিটায়ারমেন্ট হয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে কিন্তু কি হয়, আনঅর্গানাইজ সেক্টরে 80 বছর অব্দি জিনিস যদি বিক্রি করতে পারো, বিক্রি করছে। দোকানদার 80 বছর অব্দি, 70 বছর অব্দি দোকান চালাচ্ছে, চালাতেই পারে। সরকারি সেক্টরে কিন্তু রাখবে না। বা বড় বড় প্রাইভেট সেক্টরও, যেখানে বড় বড় প্রাইভেট সেক্টর, যেখানে প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি রয়েছে, সেখানে কিন্তু 60-62তে রিটায়ারমেন্ট হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক্সটেনশন দিয়ে সেই এমপ্লয়ের ভালো পারফরমেন্সের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য আরো কিছুদিন তাকে রেখে দেয়। কিন্তু জেনারেলি কি হয়, জেনারেলি তো রিটায়ারমেন্ট হয়ে যায় বড় প্রাইভেট ক্ষেত্রে বা সরকারি সমস্ত ক্ষেত্রে। আনঅর্গানাইজ সেক্টর বলতে কি, দেখবে বড় বাজারে গিয়ে দেখবে 75 বছরের বৃদ্ধ এখনো দোকানে বসে আছে, ব্যবসা করছে, তারপরে ওখানে কি রিটায়ারমেন্ট আছে? ডেফিনেটলি নেই। এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার, এক্সপ্লয়টেশন মানে কিন্তু শোষণ। দেখো এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা মাথায় রাখো। এক্সপ্লয়টেশন বলতে কি বোঝাচ্ছে? এক্সপ্লয়টেশন বলতে কিন্তু শোষণে বোঝাচ্ছে। দেখো তোমরা প্রত্যেকেই জানো অর্গানাইজ সেক্টরে নিয়মিত কাজ করে, নিয়মিত স্যালারি বাড়বে, নিয়মিত একটা ইনক্রিমেন্ট হবে, ফিক্সড একটা রুল আছে। কিন্তু আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে কি, এক্সপ্লয়টেশন প্রচন্ড বেশি পরিমাণে, ভেরি হাই। শ্রমিককে কাজ করিয়ে নিচ্ছে, মজুরি দিচ্ছে না, 10 ঘন্টা বলে 14 ঘন্টা কাজ করাচ্ছে, তার এক্সট্রা টাকা দিচ্ছে না। তোমরা এই ঘটনাগুলো প্রায় শুনো। তার মানে কি, শ্রমিকদের শোষণ বেশি হয়, লেবারের শোষণ বেশি হয়। প্রাইভেট সেক্টর গুলোতেও তাই হয়। সোজা কথায় যদি একভাবে ঘুরিয়ে বলি, অর্গানাইজ সেক্টর ঘুরিয়ে গভর্নমেন্ট সেক্টরকে ইন্ডিকেট করে, বা ভালো ভালো প্রাইভেট সেক্টরকে ইন্ডিকেট করে। আনঅর্গানাইজ সেক্টর বলতে কি, বাকি সমস্ত নামকে বাঁচতে প্রাইভেট সেক্টর বা বিজনেস গুলো, কোম্পানিগুলো বা ফার্ম গুলোকে ইন্ডিকেট করে। দেখো এত অবধি বুঝতে কারোর কোনো ডাউট, কোথাও কোনো কোয়ারিজ আছে? স্যার বলছিলাম, অনেক টাইম এরকমও শোনা যায়, এমনি অনেক কোম্পানি থেকেও মানে কাজ করিয়ে স্যালারি দিচ্ছে না।
কোম্পানিতে কাজ করি স্যালারি দিচ্ছে না, প্রাইভেট কোম্পানি। বলছি কোম্পানিতে কাজ করি স্যালারি দিচ্ছে না, দেখো সেই কোম্পানি যদি গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড হয়, আমরা দেখি কি কোম্পানি কোচারটেকের নাম শুনেছেন? কোথায়? কোচারটেক। হ্যাঁ বলো। ওখানে অ্যাকচুয়ালি আমার চেনাশোনা দুজন ঢুকেছিল, ওরা আর কি মাইনে প্রায় 2 মাসের মাইনে ওদেরকে 20,000 দেবে বলেছিল, কিন্তু ওরা কোনো রকমে দুজনে 10,000 নিয়ে বেরিয়ে এসছে আর কি। এবার দেখো প্রথম 2 মাস ঢুকেছিল, তারপরে ছেড়ে দিয়েছে তো। তো প্রোবেশন পিরিয়ডে ছিল, মানে ট্রেনিং সেশনে ছিল। ট্রেনিং সেশনে কি বলতো, সে তো কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি হলো না, প্রোবেশন পিরিয়ডটা কাটার পর সে কোম্পানির একটা শিডিউলড এমপ্লয়ি হয়। শিডিউলড এমপ্লয়ি বলতে সে কোম্পানির খাতায় এনলিস্টেড হয়, কোম্পানির অ্যাকাউন্টে তার সার্ভিস অ্যাকাউন্ট খোলা হয়, সেখান থেকে তার যদি কোম্পানি এনলিস্টেড থাকে তার প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি তৈরি হয়। এবার সেই কোম্পানি যদি এনলিস্টেড না হয়ে থাকে সরকারের কাছে, তাহলে আমাদের শেষ প্রসেস কি? শেষ পন্থা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া। কিন্তু অর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে তোমাকে এগুলো রিকোয়েস্টই করতে হবে না যে আমার 20,000 টাকা মাইনে, আপনি আমাকে কেন 5 করে 10,000 দিলেন 2 মাসে, এটা বলতেই হবে না তোমাকে, সরকার তোমাকে দিয়ে দেবে। কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যদি রিকগনাইজড না হয়, আনঅর্গানাইজড হয়, যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভ না হয়, অথরিটি যদি অ্যাপ্রুভ না থাকে গভর্নমেন্টের দ্বারা, সেখানে এই জিনিসগুলো প্রায় হয়ে থাকে। এবং এই জিনিসগুলো তুমি যে কোম্পানি বলে সেই কোম্পানির ক্ষেত্রে নয়, সেক্টর 5 এরকম অসংখ্য কোম্পানি আছে। সেক্টর 5 অসংখ্য আনরেজিস্টার্ড, নন রেজিস্টার্ড, আনঅর্গানাইজ সেক্টর প্রচুর রয়েছে, যেটাকে আগেকার দিনে, আজ থেকে 5-7 বছর আগেকার দিনে ছেলেমেয়েরা বিপিও বা কল সেন্টার বলতো, ঠিক আছে? সেখানে প্রচুর রয়েছে আনঅর্গানাইজড। তোমায় কাজ করলো, রাতারাতি দেখলে কোম্পানি উঠে গেল, বা তোমার থেকে একটা টাকা নিল, তোমাকে চাকরি পাই দেবে বলে রাতারাতি কোম্পানি উঠে গেল, এরকম বহুত ঘটনা আছে। তো সেইগুলো ক্ষেত্রে কি হয়, সেগুলো ক্ষেত্রে আইন ব্যবস্থা নেয়। কেন? ওগুলো গভর্নমেন্ট যদি মানে অ্যাপ্রুভড হতো, এইরকম পরিস্থিতি আসতো না। তার মানে কি হয়, কিছুটা ক্ষেত্রে মানুষের নলেজ এবং কিছুটা ক্ষেত্রে কোম্পানিরও রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু দেখো এত বড় দেশে সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে সম্ভব নয়। তুমি পাড়ার কোথায় একটা কোম্পানি খুলছো, আর তোমার কোম্পানিতে 4টে এমপ্লয়ি কাজ করছে, তুমি তাদেরকে প্রপার স্যালারি দিচ্ছ কি দিচ্ছ না, পুলিশ প্রশাসন তার পিছনে পড়ে থাকবে, সেটা কিন্তু নয়। এই জন্য কোম্পানির ব্যাকগ্রাউন্ড, রুলস রেগুলেশনস, কোম্পানির ফেসিলিটিস, ইনক্রিমেন্ট স্ট্রাকচার, এইগুলোকে একটু দেখা উচিত। যখন কোনো মানে এমপ্লয়ি ওখানে যখন চাকরি করতে যাচ্ছে বা পরিষেবা দিতে যাচ্ছে, এগুলো দেখে নিলে কি হয়, একটু সুবিধা হয়। এবার না হলে কি হয়, এই যে তোমার বন্ধুর ক্ষেত্রে যেরকম ঘটনা ঘটেছে, এগুলো একাধিক ক্ষেত্রে এরকম ঘটনা। তো 5 মাস তো তোমায় বললে 2 মাসের 5 দিয়েছে, এরকম বহু ঘটনা আছে কিছুই দেয়নি, ঠিক আছে? দেবে করছে, কিছুই দেয়নি, এরকম বহু ঘটনা আছে। বহু প্রাইভেট সেক্টরও আছে যেখানে প্রভিডেন্ট ফান্ড, ইএসআই পাওয়ার পর, রিটায়ারমেন্ট হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, ইএসআই নিয়ে ঝোলাচ্ছে, দিতে চাইছে না, ঘোরাচ্ছে, ঠিক আছে? তার আইনানুগ ব্যবস্থা আছে। আমি বলছি শেষ পদ্ধতি হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া, শেষ পন্থা। কিন্তু এখানে ক্ষেত্রে কি হচ্ছে, সেগুলো রেজিস্টার্ড যদি হয়, সহজে এতটাই ব্লান্ডার কিন্তু হয় না যদি রেজিস্টার্ড হয়। এবার ছেলেমেয়েরা যখন কোম্পানিতে যায়, সেই কোম্পানিটা আদৌ গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা ছেলেমেয়েরা দেখে না। তো পরবর্তীকালে সেটা যখন বুঝতে পারে, তখন দেরি হয়ে যায়। এই জন্য একটুখানি খেয়াল রাখবে। নেক্সট, এবার আমরা দেখো সেক্টরস অফ দ্য ইকোনমিতে চলে গেলাম। অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি অফ নেচার, যে 5টা ভাগ আছে, এখানে আমরা সেক্টরস অফ দ্য ইকোনমিতে চলে এলাম। এইখান থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন্স আসে, ঠিক আছে? দেখো প্রাইমারি অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে? প্রাইমারি অ্যাক্টিভিটি বলছে, আগে আমি যেগুলো বলছি সেগুলো বুঝে নাও। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। প্রাইমারি সেক্টর মানে কি? প্রাথমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র মানে একদম গ্রাউন্ড লেভেলে কাজ করছে, গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি, গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি। গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি মানে যে একদম মাটির সঙ্গে জুড়ে কাজ করছে, সেটাকে আমরা কি বলছি? দেন র মেটেরিয়াল, র মেটেরিয়াল কালেকশন। র মেটেরিয়াল কালেকশন মানে, দ্যাট ইজ, র মেটেরিয়াল মানে কি? কাঁচা মাল। র মেটেরিয়াল বলতে কি বোঝাচ্ছে? কাঁচা মাল বা কাঁচা দ্রব্য বা পণ্যকে বোঝাচ্ছে। কালেকশন মানে সংগ্রহ। বা অনেক সময় বন থেকে গিয়ে অনেক সময় দেখা যায় মধু সংগ্রহ করে আনছে, ওটাকে কালেকশনও বলতে পারি, এক্সট্রাকশনও বলতে পারি। এক্সট্রাকশন মানে কিন্তু নিঃসরণ, কালেকশন মানে কিন্তু সংগ্রহ, বা এক্সট্রাকশন মানে কি? এক্সট্রাকশন মানে কিন্তু নিঃসরণ, সেটা থেকে
বার করে নেওয়া। বুঝতে পারছো? র মেটেরিয়াল মানে কি? প্রাথমিক সেক্টরের লোকেরা, প্রাইমারি সেক্টরের লোকেরা কি করছে, প্রাইমারি ক্ষেত্রে যে লোকগুলো কাজ করছে তাদেরকে তো প্রাইমারি সেক্টরেই বলা হচ্ছে, প্রাইমারি ওয়ার্কার বলা হচ্ছে। প্রাইমারি সেক্টরে যারা কাজ করছে তারা কি করছে, র মেটেরিয়াল কালেক্ট করছে বা এক্সট্রাকশন করছে, সংগ্রহ করছে বা নিঃসরণ করছে। তার মানে কি, গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি। এবার দেখো, যে কোনো সম্পদ, সেটা প্রাকৃতিক সম্পদ, দেখো ভেবে দেখো, গ্রাউন্ডের সঙ্গে যুক্ত। যেমন দেখো, এগ্রিকালচার যারা করছে তারা তো বিভিন্ন চাষবাস করছে, ফসল ফলাচ্ছে, গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি। যারা মাইনিং করছে, মাইনিং মানে খনিজ সম্পদ সংগ্রহ করছে, মাটির তলা থেকে নিয়ে আসছে, তারা তো মাটির সঙ্গেই যুক্ত, গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি। যারা ফিশারি, মাছ ধরছে, ফিশারি মানে মাছ ধরছে বা মৎস্য চাষের সঙ্গে যুক্ত, তারাও গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। যারা ফরেস্ট্রি করছে, দ্যাট ইজ বন জঙ্গল কাটছে বা বন থেকে গাছ কেটে আনছে, গাছ লাগাচ্ছে, তারাও গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। এই ধরনের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, ইভেন তুমি পোলট্রি ফার্মিংকেও বলতে পারো। পোলট্রি ফার্মিং, দ্যাট ইজ মুরগি প্রতিপালন, পোলট্রি ফার্মিংকেও বলতে পারো, যে মুরগি প্রতিপালন, ঠিক আছে, সেটাকেও এখানের সঙ্গে যুক্ত। তা এখানে এছাড়াও বলতে পারো ডেইরি ফার্মিং, দ্যাট ইজ দুগ্ধ শিল্প, ডেইরি ফার্মিং, তাহলে গরুর থেকে দুগ্ধ নিঃসরণ করা হচ্ছে, ওটা কালেকশন করা হচ্ছে না, নিঃসরণ করা হচ্ছে। প্রত্যেকটা গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। এই গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত জিনিসগুলোকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে প্রাইমারি সেক্টর। আর এই প্রাইমারি সেক্টরের সঙ্গে যারা যুক্ত, খনিতে যারা কাজ করছে, এগ্রিকালচারে যারা কাজ করছে, যারা কৃষক, যারা মাছ ধরছে, মেছোয়ারা, যারা পোলট্রি ফার্মিং করছে, তারা কি কোন সেক্টরের সঙ্গে যুক্ত, প্রাইমারি সেক্টর। তার মানে এখানে কি বলছে, প্রাইমারি অ্যাক্টিভিটি ডিরেক্টলি ডিপেন্ডেন্ট অন দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানেই হচ্ছে রিসোর্স, দ্যাট ইজ সম্পদ। তাহলে ডাইরেক্ট সম্পদের সঙ্গে কারে যুক্ত, তাহলে এই ধরনের লোকেরা। সম্পদকে এখানে কি বলা হচ্ছে, র মেটেরিয়াল। দেখো কানেকশন গুলো কিভাবে এস্টাবলিশ করছি আমরা। সম্পদকে, এনভায়রনমেন্টকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, রিসোর্স। রিসোর্স মানেই কিন্তু কাঁচামাল, ঠিক আছে। আমরা এরকম না যে গাছ থেকে আপেল নিলাম খেয়ে নিলাম, সকলের ক্ষেত্রে হয় না কিন্তু। কিছু ক্ষেত্রে মাটিতে, জমিতে ধান লাগালো, সেই ধানটা হলো, কোম্পানিতে গেল, সেখান থেকে প্রসেসিং করে চাল বেরোলো, তারপর ওইখান থেকে ঝাড়ার মাধ্যমে সেটা বস্তায় পড়া হলো, একটা প্রসেস আছে কিন্তু, র মেটেরিয়াল, ঠিক আছে। তো এইখানে কি বলছে, রেফার টু পশুপালনটাও তো হবে, পশুপালন। হ্যাঁ, পশুপালন হবে, পশুপালন হবে, ডেফিনেটলি পশুপালন হবে। The primary activity is directly dependent on the environment, as this refer to utilization of the earth resources. দেখো, ইউটিলাইজেশন অফ দ্য আর্থ রিসোর্সেস, প্রথম পেজে জিনিস ঘুরে চলে এলো। এই ইউটিলাইজেশন অফ দ্য আর্থ রিসোর্স, রিসোর্স আমি এখানে বলে দিয়েছি, রিসোর্স এখানে র মেটেরিয়ালকে বলে দিয়েছি। আর রিসোর্স কাকে বলবো সেটাও প্রথমে বলে দিয়েছি, যার ইউটিলিটি বা উপযোগিতা থাকবে। উপযোগিতা নেই, আমার কাজে লাগছে না, সেটা রিসোর্স নয়, ঠিক আছে। সাচ অ্যাজ কোনগুলো, ল্যান্ড, ওয়াটার, ভেজিটেশন, বিল্ডিং মেটেরিয়াল, মিনারেলস, এগুলো দেখো, এইগুলোই আমি এক্সাম্পলে লিখেছি। এগুলোর মধ্যে কি, হান্টিং, হান্টিং মানে পশু শিকার করছে, গ্যাদারিং, তারপর হচ্ছে প্যাস্টোরাল অ্যাক্টিভিটি, প্যাস্টোরাল অ্যাক্টিভিটি মানে পশুচারণ, প্যাস্টোরাল অ্যাক্টিভিটি, ফিশিং, ফরেস্ট্রি, এগ্রিকালচার, মাইনিং, প্রত্যেকটা জিনিসকে এখানে বলছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে জেনে গেলাম, প্রাইমারি সেক্টর কাকে বলে। দেখো, ভারতবর্ষে বেশিরভাগ লোক কিন্তু প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত। প্রাইমারি সেক্টরের সঙ্গে 54.5% লোক যুক্ত। তাহলে প্রাইমারি সেক্টরের সঙ্গে কত পার্সেন্ট লোক যুক্ত, 54.5% পিপল অফ ইন্ডিয়া আর এনগেজড উইথ দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, এনগেজ উইথ দ্য ফিল্ড অফ প্রাইমারি সেক্টর। মানে আমরা বলতেই পারি ভারতবর্ষে প্রাইমারি সেক্টরের সঙ্গে বেশিরভাগ লোক যুক্ত। কি ডেটা অনুযায়ী কত বলছে, 54.5%। আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে গেলে। এই ধরনের লোকেরা গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত বলে, জমির সঙ্গে যুক্ত বলে, মাটিতে জুড়ে কাজ করছে বলে তাদের গায়ের জামা কাপড়ের রং স্বাভাবিকভাবে একটু নোংরা হয়ে যায়। এটা কমন সেন্সে আমরা বলতে পারি যে নোংরা হয়ে যায়। সেই জন্য এদেরকে কি বলা হয়, রেড কলার ওয়ার্কার। দেখো বুলেট বোল্ড করা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এদেরকে কি বলা হচ্ছে, রেড কলার ওয়ার্কার। তাহলে রেড কলার ওয়ার্কার আমরা কাদের বলবো, যারা প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত। তাদের কাজটা এই প্রাইমারি সেক্টরের সঙ্গে যারা যুক্ত, তোমরা একটু বুদ্ধি লাগিয়ে বলো, এই কাজগুলো ঘরের মধ্যে বসে করা যাবে না ঘরের বাইরে গিয়ে করতে হবে, কি মনে হয়? বাইরে, বাইরে গিয়ে করতে হবে। তো স্বাভাবিকভাবে জামা কাপড়
বাইরে বেরোলে নোংরা হবে। তার মানে কি নেচারটা কি, আউটডোর নেচার দেয়ার ওয়ার্ক, দেখো আন্ডারলাইন করে দিলাম লাস্ট লাইন, আউটডোর নেচার দেয়ার ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। দেখো প্রাইমারি সেক্টরে কারো কোথাও কোনো ডাউট, কোনো কোয়ারিজ, যে কোনো রকম কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করে নাও। নেক্সট দেখো সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে গৌণ ক্ষেত্র, কিছুই না। প্রাইমারি সেক্টরে যে জিনিসগুলো আমরা পাচ্ছি, জমি থেকে ধান উৎপাদন করলাম, ওই ধান নিয়ে কি আমি ডাইরেক্ট খেয়ে নেবো? ওটাকে নিয়ে কি করবে, কোম্পানিতে নিয়ে যেতে হবে। কোম্পানি বলতে এখানে আমি চাল মিল বলছি, মিল বা চাল কলে গিয়ে বলছি, ওখান থেকে মেশিনের মাধ্যমে চাল বার করতে হবে, সেটাকে আমি বস্তায় ভরবো, দোকানে আসবে, নাকি আমি ডাইরেক্ট মিলে চাল কিনতে যাই, নাকি ডাইরেক্ট কৃষকের কাছে চাল কিনতে যাই বা ধান কিনতে যাই? ডেফিনেটলি নয়। তার মানে সেকেন্ডারি সেক্টরে যে র মেটেরিয়াল গুলো পাওয়া যাচ্ছে, সেকেন্ডারি সেক্টরে যে র মেটেরিয়াল গুলো পাওয়া যাচ্ছে, দেখো সেকেন্ডারি সেক্টরে এই প্রাইমারি সেক্টরে যে র মেটেরিয়াল গুলো পেয়েছিলাম, সেইগুলোকে কি করা হচ্ছে, সেইগুলোকে করা হচ্ছে প্রসেসিং, সেইগুলোকে প্রসেসিং করা হচ্ছে। কোথায় করা হচ্ছে প্রসেসিং? কোম্পানিতে করা হচ্ছে, বা কোনো মিলের মধ্যে করা হচ্ছে, কারখানায় করা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং করার পর, প্রক্রিয়াকরণ করার পর সেখান থেকে কি হয়ে গেল জিনিস, ম্যানুফ্যাকচারিং হয়ে গেল। সেখান থেকে কি হলো, ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, প্রসেসিং হলো, সেখান থেকে কি হলো, ম্যানুফ্যাকচারিং হলো। ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন হলো কিন্তু, ঠিক আছে, ম্যানুফ্যাকচার হয়ে গেল। তারপর কি হলো, সেই ম্যানুফ্যাকচার হয়ে যাওয়ার পর, চাল বেরিয়ে যাওয়ার পর সেটাকে তো বস্তায় ভরতে হবে, মানে কি হয়ে গেল, প্যাকেজিং হয়ে গেল, প্যাকেজিং হয়ে গেল। তারপর সেই চালের বস্তাটা বা জমি থেকে আলু তুলে আনলাম, আলু তুলে এনে তো কোম্পানিতে কাটলাম, মেশিনের মাধ্যমে কাটা হলো, সেখান থেকে ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে চিপস তৈরি হলো, চিপসটাকে একটা প্যাকেজের মধ্যে দেওয়া হলো, প্যাকেজিং হলো। এইবার প্যাকেটটা খুলে আমরা যদি চাই আমরা কি করতে পারবো, খেতে পারবো। তার মানে কি, এটাকে আমরা বলছি কি, নাও রেডি টু ইউজ, রেডি টু ইউজ, ব্যবহারের উপযোগী করে তোলা হলো। তার মানে সেকেন্ডারি সেক্টর অলওয়েজ মাথায় রাখবে, এই চারটে প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু সেকেন্ডারি সেক্টর যায়। তা সেকেন্ডারি সেক্টর কি হচ্ছে, এই চারটে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, রেডি টু ইউজ, ব্যবহারের উপযোগী। এটা কিন্তু সেকেন্ডারি সেক্টর। এটা কাকে নিয়ে করছে, প্রাইমারি সেক্টরের র মেটেরিয়ালকে নিয়ে করছে কিন্তু। তার মানে কি, সেকেন্ডারি সেক্টর ডিপেন্ডস অন প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কার উপর ডিপেন্ডেন্ট, প্রাইমারি সেক্টর। ভেবে দেখো, প্রাইমারি সেক্টরের লোকেরা যদি কাজ বন্ধ করে দেয়, সেকেন্ডারি সেক্টরের লোকেরা কি নিয়ে কাজ করবে? চিপস তৈরি করবে কি করে, আলু যদি না চাষ হয়? বা এখান থেকে বিরিয়ানি তৈরি করবে কি করে, বা চাল বার করবে কি করে যদি ধান চাষ বন্ধ হয়ে যায়? তার মানে সেকেন্ডারি সেক্টরের লোকগুলো বা সেকেন্ডারি সেক্টরটা প্রাইমারি সেক্টর বা প্রাইমারি সেক্টর লোকগুলোর উপর ডিপেন্ডেন্ট কিন্তু। তার মানে এখানে কি বলছে, সেকেন্ডারি সেক্টর অ্যাক্টিভিটিস অ্যাড ভ্যালু টু দ্য ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস মানে তো র মেটেরিয়াল, by transforming raw materials into valuable products. Secondary activities thereof are concerned with the manufacturing, processing and construction. ঠিক আছে, এখানে আমি আর ইন্ডিভিজুয়াল আর ডিটেইলসে বলে দিয়েছি। কনস্ট্রাকশন মানে ইনফ্রাস্ট্রাকচারকে বোঝাচ্ছে, কোনো বাড়ি তৈরি হচ্ছে, কোনো বাড়ি তৈরি হচ্ছে মানে কি, মাটি থেকে তো ইট তৈরি হচ্ছে, সেই ইট থেকে বাড়ি তৈরি হতে পারে, ফ্ল্যাট তৈরি হতে পারে, তার মানে কনস্ট্রাকশন। ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো তৈরি হচ্ছে। পিপল এনগেজড ইন সেকেন্ডারি অ্যাক্টিভিটিস আর কল্ড ব্লু কলার ওয়ার্কার্স। তার মানে দেখো, প্রাইমারি ক্ষেত্রে যারা যুক্ত ছিল তাদেরকে কি বলা হতো, তাদেরকে বলা হতো রেড কলার ওয়ার্কার। সেকেন্ডারি ক্ষেত্রে যারা যুক্ত তাদেরকে কি বলা হচ্ছে, ব্লু কলার ওয়ার্কার। এই জায়গাগুলো মাথায় রাখবে, পরীক্ষা জিজ্ঞেস করে যে দিস কলার ওয়ার্কার ইজ রিলেটেড টু হুইচ সেক্টরস অফ দ্য ইকোনমি, যে ব্লু কলার ওয়ার্কার্স ইজ রিলেটেড টু হুইচ সেক্টরস অফ দ্য ইকোনমি। চারটে অপশন দিয়ে দিল, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, কোয়াটারনারি সেক্টর। এইরকম কিন্তু মাথায় রাখো। এই যে চারটা লিখে দিলাম, ছকটা এটুকু মাথায় রাখো, গন্ডগোল কিন্তু হবে না। নেক্সট, টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর মানে পরিষেবা, সিম্পল মাথায় রাখো, পরিষেবা। পরিষেবা বলতে কি, এটাকে যদি আমরা সিম্পল ওয়েতে বলে দিই, টারশিয়ারি সেক্টর বলতে, টারশিয়ারি সেক্টরের অপর নাম কি, সার্ভিস সেক্টর। টারশিয়ারি সেক্টরের অপর নাম কি হচ্ছে, সার্ভিস সেক্টর, পরিষেবা ক্ষেত্র। সরকারি চাকুরিজীবীরা কি করে, বা আগামী দিনে তোমরা কি করবে, পরিষেবা দেবে। ঠিক আছে, সরকারি চাকুরিজীবী, তার মানে কি হচ্ছে, সার্ভিস সেক্টর। তোমাদের এলাকায় ধরো যারা রিক্সা চালাচ্ছে, টোটো চালাচ্ছে, বা ট্রেন চলছে, মেট্রো চলছে, এগুলো কি দিচ্ছে, আমাদেরকে পরিষেবা প্রদান করছে। ঠিক আছে, আমরা 5 টাকা, 10 টাকা, 15 টাকার টিকিটের বিনিময়ে বা ভাড়ার বিনিময়ে আমরা একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, থোড়ি আমরা ট্রেনটা কিনে নিচ্ছি নাকি, ডেফিনেটলি নয়। তা পরিষেবা পাচ্ছি এখানে আমরা, আশা করি এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার। তো পরিষেবা আমরা এখান থেকে পেয়ে থাকছি,
পরিষেবা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। যেমন পরিষেবা ডাক্তার, টিচার, লয়ার, বিউটিশিয়ান এরা কি প্রোভাইড করছে? পরিষেবা দিচ্ছে। কিন্তু মাথায় রাখো পরিষেবা ক্ষেত্রে লোকের সংখ্যা কম আর ইনকামের পরিমাণ বেশি। সার্ভিস দিচ্ছে কম সংখ্যক লোক আর পয়সা এই সেক্টরে বেশি। আর প্রাইমারি সেক্টরে প্রাথমিক ক্ষেত্রে সার্ভিস দিচ্ছে বেশি লোক কিন্তু পয়সা অল্প। এই জায়গাটা বুঝতে পারলে আশা করি। বলো। একটা কথা জিজ্ঞেস করবো, সেকেন্ডারি সেক্টরে কত পার্সেন্ট লোক যুক্ত থাকে ওটা? সেকেন্ডারি সেক্টরে ইন্ডিয়াতে মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 20 to 22% লোক যুক্ত। ঠিক আছে, 20 থেকে 22% লোক যুক্ত। কিন্তু বর্তমানে ভারতের টার্সিয়ারি সেক্টরে সব ডাটা দিয়ে দেবো তোমাদেরকে, প্রত্যেকটা ডাটা তোমরা পাবে। বর্তমানে ভারতে টার্সিয়ারি সেক্টরে মাথায় রাখবে ভারত সরকারের মোট 100 টাকা যদি ইনকাম হয় তার মধ্যে এই সেক্টর থেকে টার্সিয়ারি সেক্টর থেকে 56 টাকা আসছে। মানে 56% ইনকাম এই সেক্টর থেকে হচ্ছে। 100 টাকার মধ্যে 56 টাকা এই সেক্টর থেকে আসছে। দেখো এই যে 56% গুলো বলছি, এই ডেটাগুলো কিন্তু ভ্যারি করে। যেমন এই সামনের মাসে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করবে, ওখানে কিন্তু ডেটা পরিবর্তন হয়ে যেতে পারে। এখন 56% বলছি, তখন বললে হয়তো 58%, 54%। তার ডেটা ফ্লাকচুয়েট করে কিন্তু, কেন এটা ইতিহাসের মতো নয় যে একটাই ঘটনাচক্রে একটাই সাল থাকবে, যুদ্ধের সাল আর পরিবর্তন হবে না। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ঘটনাচক্রের ডেটা বা পার্সেন্টেজ এগুলো কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। তার মানে কি এখানে কারা কারা যুক্ত? ট্রেড, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, যে মেট্রো ট্রান্সপোর্ট এগুলো যেগুলো বললাম এইগুলো এখানে যুক্ত। এই ধরনের লোকেদের কি বলা হয়? টার্সিয়ারি জব, মানে হোয়াইট কলার জব। হোয়াইট কলার জব কেন বলা হচ্ছে? দেখো এই ধরনের লোকগুলো বেশিরভাগ ক্ষেত্রে অফিসের মধ্যে থেকে বা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে থেকে কাজ করছে, যেখানে তাদের জামা কাপড় নোংরা হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। সেই জন্যই এদেরকে বলা হচ্ছে হোয়াইট কলার জবস। সেদিকে এদেরকে কি বলা হচ্ছে? হোয়াইট কলার জবস। তার মানে হোয়াইট কলার কি? বেশি সোভার কালার, একটা ডেভেলপড কালার, তো প্রেস্টিজিয়াস কালার। তার মানে কি ইন্ডিকেট করছে? যে হোয়াইট কলার মানে কি জব ক্যাটাগরি কিন্তু হাই, প্রাইমারি থেকে সেকেন্ডারি হাই, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি হাই, জব ক্যাটাগরি হাই। এবার দেখো আমরা যদি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিকে একসাথে লিঙ্ক করে দিই কিভাবে আলোচনা করতে পারি বোঝো। তিনটাকে লিঙ্ক করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। তিনটে সেক্টরই একে অপরের উপর ডিপেন্ডেন্ট। কিরকম? দেখো আমি এক এক করে বলছি, তোমরা অ্যান্সার দেবে। দেখো প্রাইমারি সেক্টরে ফার্স্টে আমরা বলতে পারি যে প্রাইমারি সেক্টরে ধরো কোনো জায়গায় চাষ হচ্ছে, কোনো একটা জমিতে ধরো আলু চাষ হচ্ছে বা ধান চাষ হচ্ছে। আলু চাষ বা ধান চাষ ডেফিনেটলি প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত। এবার জমিতে যখন আলু উঠলো বা ধান যখন উঠলো, সেটাকে আমি গোডাউনে বা কোল্ড স্টোরেজে বা মিলে তো আমাকে নিয়ে যেতে হবে। আমি মিলে কি করে নিয়ে যাব? মিলে নিয়ে যাব কোনো লরি বা কোনো রকম ট্রাক্টরের মাধ্যমে। এই লরি বা ট্রাক্টর আমাদের কি প্রোভাইড করছে? পরিষেবা। তাহলে লরি আর ট্রাক্টর যেটা দিচ্ছে সেটা কি সেক্টর হয়ে গেল? পরিষেবাটা টার্সিয়ারি সেক্টর স্যার। টার্সিয়ারি সেক্টর, কারেক্ট। বাকিরাও রিপ্লাই করো। টার্সিয়ারি সেক্টর কোম্পানিতে চলে গেল। কোম্পানিতে চলে যাওয়ার পর কোম্পানি সেটা থেকে আলু কাটার মাধ্যমে চিপস তৈরি করবে বা ধানের থেকে বিভিন্ন চালের বস্তাগুলো রেডি করবে। প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, রেডি টু ইউজের মতো এই 4টে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা তোমাদের বললাম। তার মানে কি প্রাইমারির পর টার্সিয়ারি চলে এলো, তারপর চলে গেল সেকেন্ডারি। আবার সেকেন্ডারি কোম্পানি তৈরি হয়ে যাওয়ার পর ওটা দোকানে দোকানে ডিস্ট্রিবিউট হচ্ছে, বা বড় বাজার শিয়ালদার মতো বড় বড় হোলসেল জায়গায় চলে যাচ্ছে, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলারে চলে যাচ্ছে। সেই যাচ্ছে যে দোকানগুলোতে কিসের মাধ্যমে যাচ্ছে বলো? স্যার ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টের মাধ্যমে। ট্রান্সপোর্ট কোন সেক্টর? দেখো এখানে লেখা আছে টার্সিয়ারি সেক্টর। মানে প্রত্যেকটা সেক্টর একে অপরের সাথে ডিরেক্টলি ইনভলভ, ইনডিরেক্টলি নয়, ডিরেক্টলি ইনভলভ। ডিরেক্টলি ইনভলভ কিরকম ব্যাপারটা বোঝো এখানে দেখো। ধরো গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি ফুল চাষ করছে, তার বাগানে বিশাল বড় বাগান আছে, ফুল চাষ করছে। ঠিক আছে, সে ফুল যখন চাষ করছে সে কিন্তু প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত, প্রাইমারি ওয়ার্কার। ফুল চাষ করে এইবার ফুলগুলোকে নিয়ে নিজেই মালা তৈরি করলো, বা দুটো লোক রেখেছে তারা মালা তৈরি করলো। মালা তৈরি করছে মানে কি আর কিন্তু প্রাইমারি না, প্রসেসিং হচ্ছে কিন্তু মালা তৈরি হওয়ার জন্য সেকেন্ডারি সেক্টর। এবার সেই মালাগুলোকে নিয়ে ট্রেনে করে এসে কলকাতার মধ্যে বিক্রি করছে। কোন সেক্টর হয়ে গেল? টার্সিয়ারি সেক্টর। তার মানে কি একটা ব্যক্তি একাধিক ক্ষেত্রে ডিফারেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত। কিন্তু মাথায় রাখবে এখানে
লোকটার উৎপাদন কোন সেকশন থেকে, প্রাইমারি, সেকেন্ডারি না টার্সিয়ারি, লোকটার উৎপাদন কিন্তু প্রাইমারির মাধ্যমে, কিন্তু এসে যে লোকটা ফুল বিক্রি করছে ও কিন্তু পরিষেবা দিচ্ছে, কিন্তু বিক্রি করছে। জিনিসটা আমরা কি পাচ্ছি, ফুল দিয়ে ডেকোরেট করে গেটটা সাজিয়ে দিল, একটা অনুষ্ঠানে ফুল দিয়ে ডেকোরেট করে গেটটা সাজিয়ে দিল, তাহলে কি করলো, ও ফুলটা বিক্রি করলো, দ্যাট ইজ পরিষেবা পেলো। আমরা কি ফুলটা কি খাচ্ছি, ফুলটাকে দেখে ভালো লাগছে, তার মানে কি জিনিসটা না পেয়েও বা জিনিসটা হাতে না নিয়েও, হাতে না ধরেও একটা অনুভব ফিল করা, স্যাটিসফ্যাকশন ফিল করা, সেটাকে বলা হচ্ছে আমাদের এখানে কি সার্ভিস সেক্টর। লোকে পুজোর সময় দেখে বিউটি পার্লারে যাচ্ছে, প্রচুর টাকা খরচা করছে, তার মানে কি একটা গেলাম একটু সুন্দর হবে, একটু বেটার ওয়েতে আমরা চলে এলাম, তার মানে কি আমরা জিনিসপত্র নিয়ে বেরোচ্ছি। কিন্তু দোকানে গিয়ে যদি আমরা বলি, দোকানে গেলাম বিরিয়ানি খেতে, বিরিয়ানির গন্ধ শুকালো, দেখলেন রেস্টুরেন্টটা দেখতে ভালো, এবার চলে যান, তাহলে কি আমাদের হবে? তাহলে আমরা কি চাইবো, তার মানে ওখানে গুডস এর জন্য যাচ্ছি, সার্ভিস যেখানে যাচ্ছি সেখানে সার্ভিসের জন্য যাচ্ছি, সেখানে সার্ভিসে আমরা কোনো জিনিস হাতে নিয়ে আসি না। ডাক্তারকে গেলাম, ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিল, 500 টাকা নিয়ে নিল, ঠিক আছে, ডাক্তারকে বলবো আপনি 2 মিনিটে 500 টাকা নিয়ে নিচ্ছেন, আপনি কোনো জিনিসপত্র বিক্রি করলেন না আমাকে, বলবো? ডেফিনেটলি বলবো না। ঠিক সিমিলার হতে আবার একটা দোকানে গিয়ে যদি আমি, দোকানদার যদি বলে এই দাদা চালটা দেখছেন ভালো, ঠিক আছে দেখে নিচ্ছেন, এবার চলে যান, আমরা জিনিস না নিয়ে টাকা দিয়ে চলে আসবো, তার মানে কি গুডস আর সার্ভিসের মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। গুডস স্পর্শযোগ্য, সার্ভিস অস্পর্শযোগ্য, যেটা অলরেডি বলে দিয়েছি। নেক্সট দেখো, প্রথমের দিকে চলে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ঠিক আছে, প্রাইমারি প্রাথমিক ক্ষেত্র, সেকেন্ডারি মানে গৌণ ক্ষেত্র, টার্সিয়ারি মানে পরিষেবা ক্ষেত্র। দেখো কোয়াটারনারি আর কুইনারি এরাও কিন্তু পরিষেবা ক্ষেত্র, কোয়াটারনারি আর কুইনারি এরাও পরিষেবা দিচ্ছে, কিন্তু পরিষেবার মধ্যে একটা স্ট্যান্ডার্ড বা ক্লাস ইকোনমিক্স তৈরি করেছে। কিরকম ভেবে দেখো, যে রাস্তাঘাট পরিষ্কার করছে, সুইপার যদি আমি তাকে বলি, সে রাস্তাঘাট পরিষ্কার করছে, তার মানে কি সে তো আমাদের পরিষেবা দিচ্ছে, এই যে রাস্তাঘাট পরিষ্কার করছে সে তো আমাদেরকে পরিষেবা দিচ্ছে, তার মানে এই যে সেই লোকটা আমাদের যে পরিষেবা দিচ্ছে সেও সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। আবার ভেবে দেখো, একজন আইপিএস অফিসার, আইএএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, ও পরিষেবা দিচ্ছে। ইকোনমিক্স এই দুটোকেই পরিষেবা ক্ষেত্রের মধ্যে ফেলছে, কিন্তু দুজনকে সেম ক্লাসে রাখছে না। ইকোনমিক্স এখানে ক্লাসগুলোকে সেক্টর ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে দিচ্ছে। আশা করি এই জায়গাটা বুঝেছো। তো এখানে কোয়ার্টার বলছিলাম যে যদি এক্সকিউজ মি, বলছিলাম যে যদি কোনো ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বাড়ি তৈরি করে, ঠিক আছে, আর মানে বাড়ির প্ল্যানটা দেয়, আর মিস্ত্রিরা বাড়িটা বানাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে মিস্ত্রিরা এখানে মিস্ত্রিরা প্রাইমারি না সেকেন্ডারি? দেখো এবার বোঝো, দেখো তোমাকে এই অ্যান্সারটা দেখো, দেখো মিস্ত্রি কি করছে, কনস্ট্রাকশন করছে, ইনফ্রাস্ট্রাকচার করছে, এবার বলো, তুমি বলো মিস্ত্রি কোন সেকশন? সেকেন্ডারি। সেকেন্ডারি। কনস্ট্রাকশন। ইঞ্জিনিয়ার কি করছে, ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন দিচ্ছে যে এখানে এই মাপে করো, এই ডিজাইনে করো, এইখানে পিলারটাকে এই অ্যাঙ্গেলে তোলো, ইনস্ট্রাকশন দিচ্ছে কিন্তু, ঠিক আছে, ও যে ইনস্ট্রাকশন দিচ্ছে, ইঞ্জিনিয়ার এখানে কি কাজ করছে, ইঞ্জিনিয়ার গাইড করছে, ইঞ্জিনিয়ার হাতে করে কাজ করছে না, ইঞ্জিনিয়ার যে কথাগুলো বলছে ওই কথাগুলোর উপর বিল্ডিংটা তৈরি হচ্ছে, মেজারমেন্টের উপর বিল্ডিংটা তৈরি হচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করছে, তার মানে কি ও সার্ভিস প্রোভাইড করছে, ও ওদেরকে অপারেট করছে, ঠিক আছে। নেক্সট দেখো কোয়াটারনারি সেক্টর। কোয়াটারনারি সেক্টর মানে কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মানে চার ভাগের এক ভাগকে কোয়ার্টার বলা হচ্ছে, ঠিক আছে। কোয়াটারনারি সেক্টর মানে কি, চতুর্থ ক্ষেত্র, ঠিক আছে, চতুর্থ ক্ষেত্র, কিন্তু আমরা ওইসবে যাবোই না, এখানে মেন দুটো জায়গায় দেখবো, আমাদের কাজ হয়ে যাবে। কোয়াটারনারি অ্যাক্টিভিটি, স্পেশালাইজড টার্সিয়ারি অ্যাক্টিভিটি। দেখো এখানে বলে দিচ্ছে স্পেশালাইজড টার্সিয়ারি অ্যাক্টিভিটি, যেটা সবার দ্বারা হবে না। স্পেশালাইজড মানে কি, সেই ফিল্ডে স্পেশালাইজড, সেটা কি বলছে, নলেজ সেক্টর। তার মানে কোয়াটারনারি সেক্টরের অপর নাম হচ্ছে নলেজ সেক্টর। পেয়ে গেলে, এই জায়গাটা ভুলবে না কিন্তু, যেগুলো গোল করে দিচ্ছি মার্কিং করছি সেগুলোই কোশ্চেন। নলেজ সেক্টর হুইচ ডিমান্ড আ সেপারেট ক্লাসিফিকেশন, যার একটা আলাদা শ্রেণী বিভাগের প্রয়োজন আছে, তার রিকোয়ারমেন্ট আছে। যেমন কি ধরো এখানে বলেছে, ধরো এখানে বলছে, ধরো একজন ট্যাক্স পে করছে, ট্যাক্স কনসালটেন্ট, তোমার কত টাকা ট্যাক্স হবে তোমাকে বলে দিচ্ছে। সফটওয়্যার ডেভেলপার যে তৈরি করছে, স্ট্যাটিস্টিশিয়ানস যে এলিমেন্টারি স্কুল পরিচালনা করছে, ইউনিভার্সিটি ক্লাসরুমে গিয়ে ক্লাস নিচ্ছে, প্রফেসর বলতে পারো, হসপিটালের ডক্টর যারা রয়েছে, যারা সার্জন, যারা থিয়েটারে কাজ করছে, সিনেমা হলে কাজ করছে, যারা ব্রোকারেজে কাজ করছে, এরা প্রত্যেকে কিসে হয়ে যাবে, এরা প্রত্যেকে সার্ভিস দিচ্ছে, বাট কোয়াটারনারি সেক্টরে। তাহলে এখানে কোশ্চেন হতে পারে, স্যার তাহলে টার্সিয়ারি সেক্টরে কাদেরকে ধরবো?
টার্সিয়ারি সেক্টরে ধরে নাও ব্যাংক, টার্সিয়ারি সেক্টরে ব্যাংক বলতে পারো। টার্সিয়ারি সেক্টরে ব্যাংক ছাড়াও এখানে টার্সিয়ারি সেক্টর পরিষেবা প্রদান করছে। তুমি এখানে রেলওয়েজকে ধরো, মেট্রোকে ধরো, ঠিক আছে, এখানে পরিষেবা দিচ্ছে। বা তোমার এলাকায়, তোমার বাড়িতে দেখবে বাড়ির সামনে সকালবেলা হুইসেল বাজিয়ে ময়লা নিতে আসে, ময়লার গাড়ির মাধ্যমে সে কি করছে, পরিষেবা দিচ্ছে। আবার তোমার পাড়ায় আইএএস অফিসার ভোটের সময় এসে দেখে যাচ্ছে এলাকার পরিস্থিতি কিরকম, ও পরিষেবা দিচ্ছে। এবার ইকোনমিক্স কোনো মতেই কোনো কাজকে ডাউন না করে, কোনো কাজকে না তুলে ক্যাটেগরিকে আলাদা করছে, এটা আলোচনার সুবিধা ক্ষেত্রে হয়, ঠিক আছে। একজন প্রশাসন পরিচালনা করছে, একজন আইপিএস অফিসার বললো এই রাস্তাঘাটে এই রাস্তাটায় দুদিন গাড়ি চলবে না, গাড়ি বন্ধ হয়ে গেল, তার কথার ভ্যালু আছে, তার মানে তার পজিশনটার ভ্যালু আছে। আবার একজন সাধারণ সুইপার সে রাস্তাঘাট পরিষ্কার করছে, তার কাজটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু দুজনের কাজের ভ্যালু বা ইম্পর্টেন্স কিন্তু ডিফারেন্ট। তার কাজটা কিন্তু অন্য কেউ একজন এসে পরিষ্কার করে দিতে চলে যেতে পারবে, কিন্তু ওই আইপিএস অফিসারের কাজ অন্য কেউ হট করে যাকে তাকে বসিয়ে দিতে পারবো না আমি। তার মানে কি, যত উপরের দিকে যাব রিপ্লেসমেন্ট কম, যে তার মানে সাবস্টিটিউট সঙ্গে সঙ্গে পাবো না, কিন্তু লোয়ার ক্যাটাগরিতে আমরা কি করবো, সাবস্টিটিউট তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। দেখবে ইউনিভার্সিটির একজন প্রফেসর তুমি হুটহাট করলে পাড়ার মধ্যে 50খানা প্রফেসর পেয়ে যাবে, কিন্তু তুমি পাড়ার মধ্যে এরকম অনেক টিচার পাবে যারা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। তার মানে অ্যাভেলেবিলিটি দুজনেরই কাজ কিন্তু টিচার হিসেবে, টিচিং প্রফেশন, বাট ক্যাটাগরি আলাদা করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে বলে দিয়েছে। তো এই যে এই জিনিসগুলো দেখছি আমরা, এগুলোকে টার্সিয়ারি ফাংশনের মধ্যেই পড়ছে। টার্সিয়ারি ফাংশনের কিসের উপর ডিপেন্ড করে, নলেজ সেক্টর। এবার তোমরা নিজেরাই বুদ্ধি লাগাও, হসপিটালের ডাক্তার কি এমনি হয়েছে, পড়াশোনার মাধ্যমে, নলেজের মাধ্যমে হয়েছে? সে স্কুলে পড়াচ্ছে কোনো একজন ব্যক্তি, ইউনিভার্সিটির একজন প্রফেসর, ঠিক আছে, ট্যাক্স কত হবে সে ট্যাক্স নিয়ে পড়াশোনা করেছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে তৈরি করতে সে সেটা জানে, একজন স্ট্যাটিস্টিশিয়ান কিভাবে স্ট্যাটিস্টিক্সে কিভাবে ডাটা প্রোগ্রামিং করতে হয় সে সেটা জানে। তার মানে কি তার নলেজটা কাজ করছে। তো তুমি সরকারি চাকরির ক্ষেত্রে দেখো না, তুমি এখন তোমার চাকরি কিসের মাধ্যমে হবে, শুধুমাত্র নলেজ আর এক্সিকিউশন, তোমার জ্ঞান এবং তার যথার্থ প্রয়োগ, এর মাধ্যমেই তো তোমার চাকরি হবে। তার মানে কি, তুমি কোয়াটারনারি সেক্টর সেটা বলছি না, নলেজের ইম্পর্টেন্সটা বলছি। তাহলে কোয়াটারনারি সেক্টরের ক্ষেত্রে কি নলেজের মোস্ট ইম্পর্টেন্স আছে। কেন, একজন যখন ঝাড়ুদারকে রিক্রুটমেন্ট করা হয়, ঝাড়ুদারের কি 6 মাস 1 বছর ট্রেনিং চলে? ডেফিনেটলি চলে না। কিন্তু একজন বড় লেভেলের উচ্চপদস্থ লেভেলের অফিসারকে যখন রিক্রুট করা হয়, ইভেন স্কুলেও যখন একটা টিচার পড়াতে যায় তাকে দেখো ট্রেনিং দেওয়া হয়, বিএড ডিএলএড নেট সেট কোয়ালিফাই হতে হয়, তার মানে ট্রেনিং দরকার। তার মানে কি, স্পেশালাইজেশন লাগছে, নলেজে স্পেশালাইজেশন লাগছে, তাকে কোয়াটারনারি বলছি। ওকে, নেক্সট কুইনারি সেক্টর হচ্ছে টপে বসে আছে সবার ওপরে, মানে মাথা রেখে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি। যত ওপরের দিকে যাব তত ট্রায়াঙ্গেলটা এইভাবে ফর্ম করবে, ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি। তাহলে প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র, পঞ্চম ক্ষেত্র। সিম্পল মাথায় ঢোকাও, যত ওপরের দিকে যাব আমি তত কি হবে, আমার লোকের সংখ্যা কমবে। ট্রায়াঙ্গেল তাই বলছে, দেখো লোকের সংখ্যা কমবে, নিচের লোকের সংখ্যা বেশি, চওড়া দেখতে পাচ্ছ। কিন্তু যত ওপরের দিকে যাব, প্রেস্টিজ, সম্মান, টাকা পয়সা, অনার, রেসপেক্ট, ডিগনিটি, সমস্ত কিছু কি হবে, বেশি হবে, সমস্ত কিছু বেশি। বুঝতে পারছো, আমরা সমাজে একজন সরকারি অফিসারকে গুরুত্ব দিই না, যে সরকারি চাকরি করে, ডেফিনেটলি খুব গুরুত্ব দিই আমরা, কিন্তু কেউ এসে যদি বলে সামনে আমি ডাব্লিউবিসিএস অফিসার, ইম্পর্টেন্সটা কি সেম দিই যে একজন সরকারি অফিসার বা ডাব্লিউবিসিএস অফিসার? কেউ এসে যদি আমাদেরকে আইএএস অফিসার যাচ্ছে, ঠিক আছে, তাকে আবার সেম ইম্পর্টেন্স দিই। তার মানে কি, সবাই সরকারি কর্মচারী, কিন্তু তার মধ্যেও ক্যাটাগরি রয়েছে। কিন্তু ঠিক সিমিলার ইকোনমিক্সও এখানে কাজের ধরনকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে, আর কিছুই না। এখানে কুইনারি অ্যাক্টিভিটিসে কি বলছে, কুইনারি অ্যাক্টিভিটিস আর সার্ভিসেস দ্যাট ফোকাস অন ক্রিয়েশন, রিঅ্যারেঞ্জমেন্ট এন্ড ইন্টারপ্রিটেশন অফ নিউ এন্ড এক্সিস্টিং আইডিয়াস। ঠিক আছে, এরা কি করে, এরা শুধু বুদ্ধি প্রদান করে, এদেরকে কি বলা হয়, থিঙ্ক ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক মানে হচ্ছে বুদ্ধির ভান্ডার, লিখে রাখতে পারো থিঙ্ক ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক কথার অর্থ হচ্ছে বুদ্ধির ভান্ডার। এরা বুদ্ধি দেয়, কিভাবে বুদ্ধি দেয়, এই যে এক্সিস্টিং আইডিয়াকে ইনোভেটিভ আইডিয়া,
তারপর হচ্ছে পুরোনো ডেটাকে এভালুয়েশন, নতুন নতুন টেকনোলজিকে ইনোভেশন করা। এদেরকে এতটাই রেসপেক্ট দেওয়া হয়, এদেরকে গোল্ডের সঙ্গে তুলনা করা হয়, বলা হচ্ছে গোল্ড কলার ওয়ার্কার বা গোল্ড কলার প্রফেশন। গোল্ড কলার প্রফেশন। এদের কি টাকা পয়সা কম না বেশি? দেখো লেখা আছে হাইলি পেড, প্রচুর পরিমাণে পেড করা হয়। সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ, ঠিক আছে, তার স্কিল। গভর্নমেন্ট অফিসিয়াল, এই গভর্নমেন্ট অফিসিয়াল বলতেই কিন্তু এখানে তুমি আইএএস, আইপিএস, আইআরএস, ডাব্লিউবিসিএস, সিভিল সার্ভেন্টদের বলতে পারো, ঠিক আছে। রিসার্চ সায়েন্টিস্ট, ডিআরডিও, ইসরো সায়েন্টিস্টরা, এখানে তুমি সায়েন্টিস্ট যাকে তাকে বসিয়ে দিতে পারবে, কিন্তু ওই ডিআরডিও দপ্তরের যে ঝাঁট দিচ্ছে, যে সুইপ, তার রিপ্লেসমেন্ট তুমি ইজিলি পাবে, সায়েন্টিস্টের রিপ্লেসমেন্ট ইজিলি পাবে না। ফাইন্যান্সিয়াল বা লিগাল কনসালটেন্ট, ভারত সরকার কোথা থেকে কত টাকা লোন নেওয়া উচিত সেটা পরামর্শ দিচ্ছে। স্বাভাবিক, যে কেউ পরামর্শ কি দিয়ে দেবে? তার মানে প্রপার নলেজ। তার মানে কুইনারি সেক্টরের কাছে কি টারসিয়ারি সেক্টরের পার্টও ইনভলভ থাকতে হবে, কোয়াটারনারি সেক্টরের নলেজ থাকতে হবে, এবং ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে, বুদ্ধির ভান্ডার হতে হবে। নতুন নতুন আইডিয়া, সে টেকনোলজির মাধ্যমে হোক, বুদ্ধির মাধ্যমে হোক, স্পেসিফিকেশনের মাধ্যমে হোক, বা গভর্নমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে হোক, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে হোক, লিগাল অ্যাক্টিভিটির মাধ্যমে হোক, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে হোক, কোনো কিছু রিসার্চের মাধ্যমে, সায়েন্সের ডেভেলপমেন্টের মাধ্যমে হোক, তার ইম্প্যাক্ট থাকতে হবে। তাকে কুইনারি সেক্টর বলা হচ্ছে। সবার উপরে এই সেক্টরটা রাখা হয়েছে। এই জন্য কি বলছে দেখো, কি বলছে, দেয়ার ইম্পর্টেন্স ইন দ্য স্ট্রাকচার অফ অ্যাডভান্সড ইকোনমিক্স ফর আউটওয়েজ দেয়ার নাম্বারস, দেয়ার হাইয়েস্ট লেভেল অফ ডিসিশন মেকার্স or policy makers performing culinary activities। দেখো, বুঝতে পারছো? এবার দেখো, অর্থনীতির সঙ্গে একজন বিখ্যাত ব্যক্তির যুক্ত, যে অর্থনীতিতে নোবেল পেয়েছে, দুজন তিনজন পেয়েছে, একজনের নাম বলো, বলো। অমর্ত্য অমর্ত্য সেন। অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছে, ঠিক আছে, অমর্ত্য সেন। এবার এই যে অমর্ত্য সেনের কথা যদি আমরা বলি, অমর্ত্য সেন তো ইকোনমিক্স কিভাবে কাজ করছে সেটা বাস্তবিক প্রয়োগ করে দেখেছে। তো অমর্ত্য সেন তো আইডিয়া দিয়েছে, ইনোভেটিভ আইডিয়া। এবার অমর্ত্য সেনকে টারসিয়ারি রাখবো না কোয়াটারনারি রাখবো না কুইনারিতে রাখবো, বলো কি হবে? কুইনারিতে স্যার। এখানে ইনোভেটিভ আইডিয়া, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে। তার মানে কুইনারি সেক্টরে আমি একটা কথা অ্যাডও করতে পারি, যে নতুন চিন্তা ভাবনা, ইনোভেটিভ আইডিয়াস, নতুন চিন্তা ভাবনাকেও আমরা বলতে পারি। সেই নতুন চিন্তা ভাবনা টেকনোলজির মাধ্যমেও হতে পারে, আবার নর্মালও চিন্তা ভাবনা হতে পারে। ক্লিয়ার এটা? এবার ফাইন্যান্স মিনিস্টারকে কোয়ার্টারনারিতে রাখতে পারি। আবার বলো। ফাইন্যান্স মিনিস্টারকে কোয়ার্টারনারিতে রাখতে পারি তাহলে। ফাইন্যান্স মিনিস্টারকে, হ্যাঁ, কোয়ার্টারনারি। না, ফাইন্যান্স মিনিস্টার তো বলছে ভারতের এই ক্ষেত্রে এত টাকা দেওয়া উচিত, তার কারণ এই, তাকে আমি তো, সে বড় ডিসিশন মেকার হয়ে গেল, তো ডিসিশন মেকার হয়ে গেল, সে তো থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে, ঠিক আছে। সে কুইনারি, সে যদি বুদ্ধি না দেয় তাহলে তাকে আমি কোয়াটারনারিতে রাখবো। সে যদি বুদ্ধি প্রয়োগ করে এবং কেন এই সেক্টরে আমি টাকা এত অ্যালট করলাম তার প্রপার লজিক্যাল এক্সপ্লেনেশন দিল, তার থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে, তো কুইনারি। দেখো দেখো, এরকম কোনো অ্যাজ সাচ ফিক্সড রুল নেই। তুমি আজকে সরকারি চাকরি পেয়েছো, টারসিয়ারি সেক্টর, ব্যাংকে চাকরি পেয়েছো, টারসিয়ারি সেক্টর। তুমি দেখো ডাব্লিউবিসিএস এ চাকরি পেয়েছো, এবার তুমি বলো মানুষকে তো তুমি পরিষেবা দিচ্ছ, তুমি কোন সেক্টরে থাকবে বলো? মানে ডাব্লিউবিসিএস হলে সেক্ষেত্রে তো টারসিয়ারি, না না সরি, কোয়াটারনারি, কুইনারি সেক্টর। দেখো লিখেই দিয়েছি, গভর্নমেন্ট অফিসিয়াল। এই অফিসিয়াল বলতে যে কোনো সরকারি চাকরি নয়, হাই লেভেল গভর্নমেন্ট অফিসিয়াল, যে ডিসিশন মেকার হবে, ডিসিশন নেবে, ডিসিশন নেবে। এবার নর্মাল একজন ক্লার্ক, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক হতে পারে, আপার ডিভিশন, এরা ডিসিশন নিতে পারবে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা কি ডিসিশন নেবে। বিডিও, গ্রামে কিভাবে ডেভেলপমেন্ট হবে, ব্লকে কিভাবে ডেভেলপমেন্ট হবে, বিডিও ডিসিশন নিচ্ছে, ডিসিশন মেকার, কুইনারি সেক্টর, ঠিক আছে। বিডিওর অফিসের আন্ডারে একজন টাইপের কাজ করছে, ক্লার্কের কাজ করছে, ও ডিসিশন নিতে পারবে? ও টারসিয়ারি না, সার্ভিস প্রোভাইড করছে। তাহলে আমাকে জিনিসটা ভেবে নিতে হবে, ব্রেক করে ভেঙে নিতে হবে। অ্যাজ সাচ কোনো ফিক্সড এক্সাম্পল নেই, ফিক্সড রুল নেই যে এখানে এটা ঢুকিয়ে দেবো। লজিক্যালি ভাববে, প্রত্যেকটা জিনিসের অ্যান্সার বেরিয়ে যাবে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউটও থাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে কোয়াটারনারি অ্যাকচুয়ালি কাকে বলতে পারি? কোয়াটারনারি, দেখো কোয়াটারনারি এখানে বলছে কি, স্কুলে যারা রয়েছে, স্ট্যাটিস্টিশিয়ান, ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, ইউনিভার্সিটি, ক্লাসরুম, এদেরকে বলা হচ্ছে,
হসপিটাল, ডক্টরস অফিস, এদেরকে বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে একটা কথা দেখতে পাচ্ছ তোমরা, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে যারা পড়ায় তাদেরকে কি বলা হয়? প্রফেসর। প্রফেসর। ইউনিভার্সিটির হেডকে কি বলা হয়? প্রিন্সিপাল, চ্যান্সেলর, চেয়ারম্যান। প্রিন্সিপাল বলা হয়। প্রিন্সিপাল আমি ধরে নিচ্ছি, ভাইস চ্যান্সেলর, চেয়ার চ্যান্সেলর বা আচার্য, রাজ্যপাল অব্দি গেলাম না, প্রিন্সিপাল বলা হচ্ছে। প্রিন্সিপাল ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলে দিল যে এই বছর থেকে পরীক্ষা অনলাইনে হবে না। লকডাউনের সময় হয়েছিল তো, অনলাইনে হবে, অফলাইনে হবে। স্টুডেন্ট মহলে সব চিন্তায় পড়ে গেল। তার মানে কি, তার বক্তব্যের ভ্যালু আছে। সে এখানে কোয়াটারনারিতে থাকবে না, সে কুইনারিতে চলে যাবে। কেন? থিঙ্ক ট্যাঙ্ক, ডিসিশন মেকার, ডিসিশন নিচ্ছে এখানে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ডিসিশন নিচ্ছে। এই জায়গাগুলো মাথায় রাখো, এই জায়গাগুলো গুলিয়ে ফেলো না। সবাইকে এক জায়গা নয়, ডিসিশন মেকার। তার স্কুলের মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বলতো না। হেডমাস্টার বললো যে আগামী 2 দিন সকল ছাত্ররা সকাল 10টার জায়গায় 9:30টার সময় স্কুলে আসতে হবে। বাট অন্য টিচাররা যদি বলে আসতে বাধ্য নয়, কেন? তাদের কাছে পাওয়ার নেই, হেডমাস্টারের কাছে পাওয়ার আছে। তার মানে কি, সেই অনুযায়ী আমি ক্লাসিফাই করে দিচ্ছি। কিন্তু ক্লাসে যখন টিচার, হেডমাস্টার ঢুকে পড়াক বা একজন নর্মাল অ্যাসিস্ট্যান্ট টিচার ঢুকে পড়াক, ক্লাসে যখন ঢুকে পড়াচ্ছে প্রত্যেকে টিচার। বাট যে যার জব রোলে যদি চলে যায়, হেডমাস্টার যদি হেডমাস্টারের চেয়ারে বসে আর টিচার যদি অ্যাসিস্ট্যান্ট টিচারের চেয়ারে বসে, দুজনের জব রোল যখনই আলাদা হলো, সেক্টর আলাদা হয়ে যাবে। কেন? ডাইমেনশন, কাজের পরিধি, কাজের ক্ষেত্র, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অনুযায়ী কিন্তু দেখো কলার ওয়ার্কার বলেছে। ব্ল্যাক কলার ওয়ার্কার কাকে বলা হয়? দেখো এখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে। ব্ল্যাক কলার ওয়ার্কার কাকে বলা হয়? বলছে যারা মাইনিং, খনিতে কাজ করছে, অয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদেরকে কি বলা হচ্ছে? ব্ল্যাক কলার ওয়ার্কার। বা ব্ল্যাক মার্কেটিং। ব্ল্যাক মার্কেটিং মানে কালোবাজারি, 2 নম্বরি, ড্রাগ সেলিং, স্মাগলিং, তাদেরকে হচ্ছে ব্ল্যাক কলার ওয়ার্কার। কেন? এখানে একটা খনিতে কাজ করছে, তৈল খনিতে কাজ করছে, তো জামা প্যান্ট নোংরা হবে, সেই সেন্সে ব্ল্যাক কলার ওয়ার্কার বলছে। নেক্সট, ব্ল্যাক কলার ওয়ার্কারের পর কি বলছে? ব্লু কলার ওয়ার্কার। ব্লু কলার বলতে আমি দেখেই নিচ্ছি সেকেন্ডারি ক্ষেত্রে বলছে। এখানে লেবারকে বলছে যে ঘন্টা বেসিসে কাজ করছে, আর্ন আওয়ারলি ওয়েজেস। যে তোমাকে বললো 3 ঘন্টা আমার এখানে কাজ করো, 3 ঘন্টা তোমার যে টাকা আমি দেবো। ঠিক আছে, বা ওয়ার্কিং ক্লাসকে বলছে, এটাকে বলছে ব্লু কলার। গোল্ড কলার ওয়ার্কার আমরা অলরেডি পেয়ে গেছি, হাইলি স্কিল্ড নলেজেবল পিপল। ঠিক আছে, নলেজ এখানে ম্যাটার করছে। ডক্টর, লয়ার, সায়েন্টিস্ট, এদেরকে এখানে বোঝাচ্ছে। গ্রে কলার ওয়ার্কার। গ্রে কলার ওয়ার্কার মানে কি? যারা রিটায়ারমেন্টের পরও কাজ করছে, আফটার রিটায়ারমেন্ট, রেফার্স টু দোজ হু ওয়ার্ক বিয়ন্ড দ্য এজ অফ রিটায়ারমেন্ট। ফর এক্সাম্পল হেলথ কেয়ার প্রফেশনাল, আইটি প্রফেশনাল। ঠিক আছে, তবে রিটায়ারমেন্টের পরও যারা কাজ করছে, হেলথ কেয়ার প্রফেশনে যারা কাজ করছে, আইটিতে যারা কাজ করছে, তাদেরকে কি বলা হচ্ছে? গ্রে কলার ওয়ার্কার্স। ওকে, নেক্সট, গ্রিন কলার ওয়ার্কার। গ্রিন মানে কি? দেখো ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব। তার মানে গ্রিন কলার ওয়ার্কার মানে কি? পিপল এমপ্লয়েড ইন অল্টারনেট এনার্জি রিসোর্সেস লাইক ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অ্যাট নেচার। পরিবেশের জন্য কাজ করছে WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড মানে কি? WWF বলা হচ্ছে। গ্রিন পিস, সোলার প্যানেল। সোলার প্যানেল তৈরি করছে মানে কি? সৌরকোষ তৈরি করছে। সোলার প্যানেল মানে কি? সৌরকোষ তৈরি করছে, যেখান থেকে সৌরশক্তি উৎপাদন হবে সূর্যের আলো লেগে। তার মানে কি? পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, তাই গ্রিন কলার ওয়ার্কার। ওপেন কলার ওয়ার্কার, মোস্ট ইম্পর্টেন্ট, আসার চান্স খুব বেশি। ওপেন কলার ওয়ার্কার কি? রেফার্স টু আ ওয়ার্কার হু ওয়ার্ক ফ্রম হোম। লকডাউনে চালু হয়েছে না ওয়ার্ক ফ্রম হোম, কিভাবে? ভায়া অনলাইন। অনলাইন না হলে হবে না কিন্তু। আর ভায়া অনলাইন মানে কি? ইন্টারনেট। হোয়াটসঅ্যাপে অনলাইন হয়ে আছে, ওই অনলাইন নয় কিন্তু, ইন্টারনেট। কিন্তু ভায়া অনলাইন ব্র্যাকেটে ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে হবে। ঠিক আছে, তো অনলাইন হতে গেলে ইন্টারনেট ডেফিনেটলি লাগবে। ওপেন কলার ওয়ার্কার কি? ওয়ার্ক ফ্রম হোম, ভায়া অনলাইন। বাড়িতে বসে এমন একটা কাজ করছে, টিপ তৈরি করছে, চুবড়ি তৈরি করছে, বাড়িতে বসে, ওয়ার্ক ফ্রম হোম, ওপেন কলার নয় কিন্তু। অনলাইন হতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। পিঙ্ক কলার ওয়ার্কার। পিঙ্ক কলার ওয়ার্কার কি? রেফার্স টু দোজ ওয়ার্কার্স হু আর এমপ্লয়েড ইন লো পেড জবস। লো পেড জবস মানে কম টাকায় কাজ করছে। লাইব্রেরিয়ান, রিসেপশনিস্ট, এখানে আরেকজনকেও বলতে পারো বিউটিশিয়ান। এদিকে পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয়। পিঙ্ক কালার থেকেই বুঝতে পারছো যে রিসেপশনিস্ট, লাইব্রেরিয়ান, বিউটিশিয়ান হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা আছে, ডেফিনেটলি মেয়েদেরকে প্রেফার করা হয়, তাই জন্য কালারটা এরকম বলা হয়েছে পিঙ্ক কলার ওয়ার্কার। আর মোস্ট প্রেস্টিজিয়াস হচ্ছে গোল্ড,
আর একটা হচ্ছে হোয়াইট কলার ওয়ার্কার। হোয়াইট কলার হচ্ছে স্যালারি প্রফেশন, সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, অফিস ওয়ার্কারকে ইন্ডিকেট করছে, ম্যানেজমেন্টকে ইন্ডিকেট করছে, জেনারেল সেন্স। এই হচ্ছে আমাদের ওভারঅল পার্ট। দেখো এত অবধি কারোর কোথাও কোনো ডাউট আছে? কারোর কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে বলো, কারোর যে কোনো রকম যাবতীয় ডাউট থাকলে জিজ্ঞাসা থাকলে। স্যার বলতে গোল্ড কলার ওয়ার্কারে আরেকটা ইয়ং লো এজ ওয়ার্কার্স who also get parental support, স্যার এটা কি বলতে চাইছেন? ভালো প্রশ্ন। The low wage workers who also get parental support। দেখো যে কম পারিশ্রমিকে কাজ করছে কিন্তু বাড়ির দিক থেকে বা বাবা মার দিক থেকে সাপোর্ট পাচ্ছে। যেমন এক্সাম্পল, তোমরা ধরো কেউ একজন পিএইচডি করছে, পিএইচডি করার সময় তোমরা প্রত্যেকে জানো যে একটা স্টাইপেন্ড পায়, যদি জেআরএফ পেয়ে থাকে বা বিভিন্ন সংস্থা থেকে একটা অল্প পরিমাণে 8-10 হাজার টাকা 12 হাজার টাকা একটা স্টাইপেন্ড পেয়ে থাকে। এবার পিএইচডি করতে তো ওর থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে প্রতি মাসে, ঠিক আছে, পড়াশোনার জন্য, পেপার ওয়ার্কের জন্য, রিসার্চের জন্য, অ্যানালাইসিসের জন্য, থিমেটিক পেপার জমা দেওয়ার জন্য ওর থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। তারপর তখন সেক্ষেত্রে কি করা হচ্ছে, বাবা মা সাপোর্ট করছে। এবার সে যখন প্রফেসর হয়ে যাবে তখন তো অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে, কিন্তু সে যে পারপাসে কাজ করছে সেটা কিন্তু নোবেল কজ, মহৎ কাজ। এটাকে গোল্ড কলারের ক্ষেত্রে বলা হচ্ছে। কেন? পিএইচডি মানে কি কোনো একটা পেপার নিয়ে বা থিসিস নিয়ে রিসার্চ করা বা ফার্দার আরো ডিটেইলে সেটাকে স্টাডি করা, এটাই তো ডিটেইল স্টাডি মানে কি, ইনোভেটিভ, ইনোভেশন, গোল্ড কলার। নেক্সট, আর কারো কোনো কোয়ারিজ আছে? কারো কোনো জিজ্ঞাসা নেই? চলো, থ্যাংক ইউ। আশা করি প্রত্যেকে বুঝেছো। কারোর যদি কোনো রকম কোনো ডাউট থাকে ডেফিনেটলি বলবে। পরের দিনে আমরা এর এমসিকিউ তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা করবে, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, তো বারাসাত একাডেমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেককে থ্যাংক ইউ এবং গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার।